হ্যালো এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টসরা সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই ওয়ান শট 90 ডেজ ফ্রি মিশন টার্গেট এ প্লাস ক্লাসে। তোমাদের তন্ময় ভাইয়া আছি তোমাদের সাথে। সবাই একটু দ্রুত চলে আসো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা এবং পেছনে থাকা স্লাইডটাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু ভাইয়াকে কমেন্টসে জানাই দাও। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভাইয়া উইল স্টার্ট দ্য ক্লাস। সবাই একটু দ্রুত চলে আসো আর আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানো। সব কিছু ঠিকঠাক থাকলে ভাইয়া উইল স্টার্ট আওয়ার ক্লাস। ওকে, সবাই আমরা একটু দ্রুত চলে আসি। যারা যারা আসসালামু আলাইকুম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হোপফুলি অল অফ ইউ আর ওয়েল। এই ক্লাসটা কি 10ms এইচএসসি 24 শেষ মতো প্রস্তুতি পেইড কোর্সে গেছে, তো ওইখানে আমরা একটু এভরিওয়ান মেনশন করে দিই। ওকে, ওইখানে কমেন্টগুলো আর কি বেসিক্যালি লাগবে। অলরাইট, সবাই একটু চলে আসো আর আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানাও। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করবো আর কি। ঠিক আছে, সবাই একটু চলে আসো। আজকে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞানের ওয়ান শট এমসিকিউ ক্লাস। অলরাইট, আধুনিক পদার্থবিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান আমরা মোটামুটি তিনটা জায়গায় যুক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ। সো ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপে দ্যাট ইজ মাই ফার্স্ট ক্লাস। অলসো আমাদের হচ্ছে এইচএসসি 24 শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ পেইড গ্রুপে আমরা যুক্ত আছি। অলসো আমরা ইউটিউবেও যুক্ত আছি। সো আমরা মোটামুটি তিনটা জায়গা থেকে আমাদের ক্লাসটা আজকের ক্লাসটার ব্রডকাস্ট হচ্ছে। সো আমরা একটু চলে আসি আর কি। হ্যাঁ, দ্রুত চলে আসি। ঠিক আছে, গেছে লাইভ? আচ্ছা, একটু চেক করে নেই গেছে কিনা। যাই নাই, এটা ক্রস পোস্ট হয় নাই। ওকে, সবাই একটু চলে আসো দ্রুত। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি 10ms এইচএসসি 24 শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচের গ্রুপটাতে। ঠিক আছে, ওই গ্রুপের কমেন্টগুলো দাও। আচ্ছা, তো সবাই চলে আসলে আমরা স্টার্ট করবো আর কি। ওকে, আমরা একটু ওয়েট করি সো দ্যাট সবাই চলে আসে। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিব। আমরা সবাই একটু দ্রুত চলে আসি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো বেসিক্যালি আমরা আজকে কি পড়বো? আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ সলভ করব। সবাই একটু দ্রুত চলে আসো, স্লাইড চেঞ্জের কাজ করে না। কে বলছো দেখা যাবে? কে বলছো? ক্রস পোস্ট করছো? এটা ক্রস পোস্ট হলে দেখা যাবে। স্লাইড চেঞ্জের কাজ। ওকে, আমরা একটু সবাই চলে আসি। আমরা সবাই চলে আসলে স্টার্ট করব। কাজী আরিশা চলে আসছে, অঞ্জলি হিরামন চলে আসছে। সবাই একটু চলে আসো। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করব। সো বেসিক্যালি আমাদের আজকে হচ্ছে মডার্ন ফিজিক্স অ্যান্ড ফিজিক্যাল অপটিক্সের ওয়ান শট এমসিকিউ ক্লাস। আমাদের প্রথম কোয়েশ্চেন দেখো। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? ঠিক আছে, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? দেখি কমেন্টে জানাও তো তোমরা 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। একটু সবাই কমেন্টে জানাও যে 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট মানে কি? ইলেকট্রন ভোল্ট শক্তির একটা একক। এই একককে আমরা যদি জুলে কনভার্ট করি তাহলে কত হবে? সবাই একটু কমেন্টে জানাও। ওকে, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? এইটা সবাই একটু কমেন্টে জানাও। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? সো আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট কখন হয়? একটা ইলেকট্রনের আধানকে 1 জুলের সাথে গুণ করলে কি হয়? 1 ইলেকট্রন ভোল্ট হয় না? তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 ইন্টু 10⁻19 জুল। এটাই হলো 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। ওকে, 1.6 ইন্টু 10⁻19 জুল। ওকে, কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, মানে 1.6 ইন্টু
10 ইনভার্স 19 জুল, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে, সো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। ওকে ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা, আমরা এর পরের কোয়েশ্চেনে যাই। দেখো, একটা ইলেকট্রন 0.99 সি দ্রুতিতে গতিশীল হলে, একটা ইলেকট্রন যদি 0.99 সি দ্রুতিতে গতিশীল হয় তাহলে এর চলমান ভর কত? ঠিক আছে, মানে একটা ইলেকট্রনের চলমান ভর বের করতে বলছে, একটা গতিশীল ইলেকট্রনের চলমান ভর বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? আইনস্টাইনের আপেক্ষিকতা দিয়ে করব। ঠিক আছে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির তিনটা টার্ম, একটা হচ্ছে টাইম ডাইলেশন, আরেকটা হচ্ছে কি লেন্থ কন্ট্রাকশন, আরেকটা হচ্ছে কি মাস ইনক্রিমেন্ট। ওকে, সো কথা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে? ইলেকট্রনের দ্রুতি দেওয়া আছে কত? ভি ইকুয়াল কত দেওয়া আছে? 0.99 সি। ঠিক আছে, চলমান ভর কত সেটা বের করতে বললো। কি বের করতে বলছে আমাদেরকে চলমান ভর বের করতে বলছে। সো চলমান ভরকে আমরা কি দ্বারা ডিনোট করি? এম দ্বারা। এবং স্থির ভরকে আমরা কি দ্বারা ডিনোট করি? স্থির ভরকে আমরা ডিনোট করি এম নট দ্বারা, তাই না? আমাদের এম নট ইকুয়াল হোয়াট সেটা বের করতে বলছে। আর স্থির ভর কত? এম নট কত? একটা ইলেকট্রনের স্ট্যাটিক মাস কত? একটা ইলেকট্রনের স্ট্যাটিক মাস হলো কত বলো তো? 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, তাই না? তাহলে 9.1 ইন্টু 10 ইনভার্স কত? 31 কেজি। সো এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমরা ভর ইলেকট্রন মানে আইনস্টাইনের ভরের যেটা সূত্র, মানে ভর বৃদ্ধির যে সূত্রটা, ভরের আপেক্ষিকতাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের বেড়ে, তাহলে ভরের আপেক্ষিকতা কি বলে? ভরের আপেক্ষিকতা বলে এম ইকুয়াল এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত? সি স্কোয়ার। এম ইকুয়াল এম নট বাই কত? রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত? সি স্কোয়ার। আচ্ছা, সো এখন আমরা এখান থেকে কি করব? এম এর ভ্যালু বের করব। তাহলে এম নট এর ভ্যালু বসাবো 9.1 ইন্টু কত? 10 ইনভার্স কত? 31 ডিভাইডেড বাই রুট ওভার কত? 1 মাইনাস ভি কত? 0.99 সি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার। সো আমাদের সি কাটা যায়, সি কাটা গেলে আর যেটা অবশিষ্ট থাকবে সেটাই হলো আমাদের অ্যান্সার। সো চলো আমরা একটু দেখি যে কাটা গেলে কি অবশিষ্ট থাকে। দেখো, তাহলে আমরা করি। তাহলে দেখো কত আসলো? 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ডিভাইডেড বাই কত? রুট ওভার, একসাথে আমি ক্যালকুলেট করে ফেলতেছি পয়েন্ট, তোমরাও চাইলে একসাথে করতে পারো ক্যালকুলেটারে ক্যালকুলেট। সো সি কাটা গেলে কত? 6.45 ইন্টু 10 ইনভার্স মাইনাস 30 কেজি। 6.45 ইন্টু 10 ইনভার্স কত কেজি? 30 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের ডাইনামিক মাস বা গতিশীল ভর। তাহলে আইনস্টাইন কি বলছে? আইনস্টাইন অলওয়েজ বলছে যে হোয়েন সামথিং ট্রাভেলস উইথ এ ভেলোসিটি অফ লাইট, যখন কোনো কিছু আলোর কাছাকাছি ভেলোসিটিতে গতিশীল হয়। তোমরা নর্মালি চিন্তা করতে পারো যে একটা বস্তু গতিশীল হইলে কেমনে ওই বস্তুটার ভর বেড়ে যায়। সো যখন তোমরা চিন্তা করো এই জিনিসটা, তখন অ্যাকচুয়ালি তোমরা নিউটনের কাঠামো থেকে চিন্তা করো। সো নিউটনের কাঠামো থেকে চিন্তা করলে তুমি এটা কখনো ফিল করতে পারবা না যে একটা গতিশীল অবজেক্টের ভর বেশি হইতে পারে। এটা ফিল করতে পারবা? নিউটনের কাঠামো থেকে চিন্তা করলে এই জিনিসটা তোমরা কখনো ফিল করতে পারবে না। বাট তুমি যদি আইনস্টাইনের যে থিঙ্কিং ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিতে চিন্তা করো তাহলে তুমি বুঝতে পারবা। মানে এটা আলোর কাছাকাছি, আলোর জানি শুরুতে করোনাই করতে হবে, যাই হোক। সো কথা হচ্ছে আলোর কাছাকাছি ভেলোসিটিতে যদি গতিশীল হয়, আলোর কাছাকাছি ভেলোসিটিতে যদি কোনো কিছু গতিশীল হয় তাহলে ওই বস্তুটাকে তুমি চিন্তা করতে পারো যে একটা বস্তুর স্ট্যাটিক মাস থেকে তার ডাইনামিক মাসটা বেশি হবে আলোর কাছাকাছি ভেলোসিটিতে। মানে ফোটন যে বেগে ট্রাভেল করে, পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো যে ভেলোসিটিতে এখানে আসে, পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো যে ভেলোসিটিতে এখানের মধ্যে আসে, সেই ভেলোসিটিতে যদি কোনো কিছু ট্রাভেল করতে পারে তাহলে ডেফিনেটলি তার ডাইনামিক মাসটা স্ট্যাটিক মাস থেকে কি হবে? বেশি হবে। অ্যান্ড একটা ডাইনামিক ইলেকট্রনের স্ট্যাটিক মাস কত? অ্যান্ড অলসো আলোর কাছাকাছি ভেলোসিটিতে ট্রাভেল করলেও কিন্তু হবে, মানে সবসময় যে আলোর বেগেই ট্রাভেল করতে হবে নট নেসেসারিলি। তুমি যদি আলোর কাছাকাছি একটা ভেলোসিটিতে, যেমন আলোর ভেলোসিটি নর্মালি সি, আর এখানে দেখাচ্ছে ভি কত? 0.99 সি, মানে একদম নিয়ারলি টু দ্য ভেলোসিটি অফ লাইট। আলোর একদম কাছাকাছি ভেলোসিটিতে কিন্তু ট্রাভেল করছে সে। সো যদি এমন হয় তখন তার চলমান ভর কত হবে? 6.45 ইন্টু 10 ইনভার্স 30 কেজি। অলরাইট, আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই।
আমাদের পরের কোয়েশ্চেনটাও খুবই সিগনিফিক্যান্ট একটা কোয়েশ্চেন, দেখো কি বলছে। একটা রকেট কত দ্রুতিতে চললে, একটা রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। একটা রকেট কত দ্রুতিতে চললে এটার দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। প্রথমত তোমাদের এই কনসেপ্টটা সলভ করার জন্য কি বুঝতে হবে, লেন্থ কন্ট্রাকশন বুঝতে হবে। মানে একটা গতিশীল বস্তুর দৈর্ঘ্য তার অ্যাকচুয়াল দৈর্ঘ্য থেকে কি মনে হয়, ছোট মনে হয়। আবারও এটা কখন পসিবল, যখন ওই বস্তুটা আলোর কাছাকাছি নিয়ারলি অ্যাবাউট ট্রাভেলস উইথ এ ভেলোসিটি অফ লাইট, মানে সে সবসময় যে আলোর কাছাকাছি, আলোর বেগেই চলতে হবে তাকে, নট নেসেসারি। সে যদি আলোর কাছাকাছি ভেলোসিটিতেও চলে তখন কিন্তু এই জিনিসটা খাটে। যেমন তোমার সামনে মনে করো একটা বিমান আছে, তুমি ধরো রেল বিমানবন্দরে গেছো, তোমার সামনে কি আছে, একটা বিমান আছে। সো ওই বিমানটা তোমার সামনে আসলে যত বড়, বিমানটা যখন ফ্লাই করবে তখন কি বিমানটা তোমার তত বড় লাগে? তার মানে কি বিমান অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে? না, আপেক্ষিকতা, রিলেটিভিটি। মানে ও যখন তোমার অনেক স্পিডে ট্রাভেল করতেছে, অনেক দূরে চলে গেছে তোমার কাঠামোর সাপেক্ষে, তখন তোমার কাঠামোতে তুমি দ্বারাই বিমানটার অ্যাকচুয়াল লেন্থ মাপতে পারবে না, তুমি মাপবা অ্যাপারেন্ট লেন্থ। মানে তুমি আপাত দৈর্ঘ্য মাপবা, অ্যান্ড আপাত দৈর্ঘ্যটা তুমি অলওয়েজ ছোটই মাপবা। এই জিনিসটা আরেকটা পার্সপেক্টিভ থেকে তুমি চিন্তা করতে পারো। ফর এক্সাম্পল, তুমি ধরো তোমার বন্ধুকে বিমানবন্দরে কি করতে আসছো, ছাড়তে আসছো, তোমার বন্ধু আমেরিকা চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন কি করলা, তোমার বন্ধু যখন বিমানে উঠে গেছে তখন বিমান থেকে তোমার বন্ধু তোমারে দেখতেছে, অ্যান্ড বিমান থেকে তোমার বন্ধু যখন তোমাকে দেখছে তখন তোমাকে অ্যাকচুয়ালি তুমি যত বড় তত বড়ই দেখছে। কিন্তু ধরো বিমানটা অনেক উপরে উঠে গেছে, অনেক উপর থেকে তোমার বন্ধু যখন তোমারে দেখবে তখন তোমারে দেখবে পিচ্ছি। তার মানে তোমার সাপেক্ষে যেমন বিমানটা গতিশীল, তোমার বন্ধু ভাববে তোমার বন্ধু তোমার সাপেক্ষে, তোমার বন্ধু তোমাকে অনেক স্পিডে পিছনে ফেলে আসতেছে, বা তুমি তোমার বন্ধুর সাপেক্ষে অনেক স্পিডে পিছনে দৌড়াই যাচ্ছ। এটাই হলো রিলেটিভিটি। মানে যখন আমরা কাঠামোতে থাকি তখন আমাদের মনে হয় আমাদের সাপেক্ষে বুঝি সব কিছু গতিশীল। আমি আরেকটা উদাহরণ দেই। ধরো তুমি দাঁড়ায় আসো, তোমার বন্ধু ট্রেনে উঠছে। আগে তুমি ব্যাপারটা নিউটনিয়ান মেকানিক্স দিয়ে বুঝো, অ্যান্ড নিউটনিয়ান মেকানিক্স দিয়ে বুঝে সেটাকে আইনস্টাইনের মেকানিক্সে কনভার্ট করে দাও, দ্যাটস ইট। নিউটনিয়ান মেকানিক্সে তুমি অ্যাকচুয়াল ঘটনাটা বুঝবা, মানে অ্যাকচুয়াল ফিজিক্সটা বুঝবা, আর আইনস্টাইনের কাঠামোতে যাওয়ার জন্য ওই অ্যাকচুয়াল ফিজিক্সটাকে জাস্ট নিয়ারলি অ্যাবাউট টু দ্য ভেলোসিটি অফ লাইট, আলোর কাছাকাছি ভেলোসিটিতে তুমি যখন চিন্তা করবা তখন দেখা গেল যে কিছু তোমার আইনস্টাইনের জিনিসগুলো আসলে ফিল করতে পারবা, ঠিক আছে। তো সবসময় যে নিউটনিয়ান মেকানিক্সই কারেক্ট তা কিন্তু না, আইনস্টাইনের মেকানিক্সও কারেক্ট। যদি আইনস্টাইনের মেকানিক্সের অন্যতম প্রায়র কন্ডিশন হচ্ছে এই পৃথিবীর সকল প্রসঙ্গ, এই পৃথিবীর না অ্যাকচুয়ালি পুরো মহাবিশ্বের সকল প্রসঙ্গ কাঠামোতে আলোর ভেলোসিটিটা কনস্ট্যান্ট, অ্যান্ড যখন আলোর ভেলোসিটিতে কোনো কিছু ট্রাভেল করে তখন অদ্ভুত 3-4 রকমের ঘটনা ঘটে। অ্যান্ড ঘটনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে টাইম ডায়ালেশন বা কাল দীর্ঘায়ন, যেখানে মার চাইতে মেয়ে বড় হয়ে যায়, বাবার চাইতে পুত্র বড় হয়ে যায়, যমজ ভাইয়ের বয়সের তারতম্য ঘটে, যমজ বোনের বয়সের তারতম্য ঘটে, ঠিক আছে। এই জিনিসপাতিগুলো হইতে পারে, গতিশীল বস্তুর ভর বেড়ে যায়, ঠিক আছে, এই কাহিনীগুলো হয়। তো যাই হোক, এই যে আমি দৈর্ঘ্য সংকোচনের কথা বললাম, এটার ফর্মুলাটা কি, এল ইকুয়াল এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই কত, সি স্কোয়ার। যেখানে আমাদের এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে আমাদের আপাত দৈর্ঘ্য, আপাত দৈর্ঘ্য, আপাত দৈর্ঘ্য। আর এল নট কি, এল নট হচ্ছে আমাদের প্রকৃত দৈর্ঘ্য, এল নট হচ্ছে কি, প্রকৃত দৈর্ঘ্য। এল নট হচ্ছে কি, এল নট হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য। এল ইকুয়াল এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই কত, সি স্কোয়ার। এল ইকুয়াল এল নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই কত, সি স্কোয়ার। আচ্ছা, তো এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের, মানে আমাদের কোয়েশ্চেনে কন্ডিশন কি বলছে, দৈর্ঘ্যটা আদি দৈর্ঘ্যের কত গুণ হবে, 1/4। এল নট ইন্টু কত, 1/4। আদি দৈর্ঘ্যের কতটুক হবে, আদি দৈর্ঘ্যের 1/4 হবে। তার মানে আমরা যদি বলি এল বাই এল নট সমান কত, 1/4, তাহলে এখন দেখো আমাদেরকে কি বের করতে হবে, আমাদের ভি বের করতে হবে। আমাদেরকে কি বলছে, কত দ্রুতি, ভি এর মান কত বের করতে হবে। অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিছে, সো তোমাদের সাথে চলো আমি একটু মিলাই। তাহলে এল বাই এল নট ইজ ইকুয়াল রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই কত, সি স্কোয়ার। আচ্ছা, সো এল বাই এল নট ইকুয়াল কত, এল বাই এল নট হচ্ছে 1/4, সো 1/4 ইজ ইকুয়াল রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই কত, সি স্কোয়ার। তাহলে তুমি স্কোয়ার করে দাও 1/16।
আমি কিন্তু আজকে ওয়ান শট ক্লাসের একটা মেইন মাহাত্ম কি জানো, যারা যারা আজকের ওয়ান শট ক্লাসগুলো করতেছো তোমরা কিন্তু নট দ্যাট যে শুধু এমসিকিউ সলভ করতেছো, আমি আজকের এমসিকিউতে এমন এমসিকিউ রাখছি যেগুলো তোমাদের, যেহেতু এটা ফ্রি ক্লাস, আজকের এমসিকিউতে আমি এমন এমন কিছু এমসিকিউ রাখছি সো দ্যাট যারা যারা এইচএসসি পরীক্ষায় ম্যাথ সলভ করবা, তোমাদের আজকে অনেক ট্রিকি ট্রিকি ম্যাথ এই এমসিকিউগুলোর মাধ্যমে সলভ হয়ে যাবে, ঠিক আছে? সো এমন সিলেকশনগুলো, এমন কোয়েশ্চেনগুলোই সিলেক্ট করছি যেগুলো তোমাদের বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ দুইটাতেই কাজে দিবে, আর যেগুলো সহজ এমসিকিউ এগুলো তো পারবাই, তাই না? সো দেখো এখন রুট করে দিলাম, তাহলে কত 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত সি স্কোয়ার। ভেঙে করানোর দরকার নাই, বাট তাও ভেঙে করাচ্ছি আর কি। ওকে, তাহলে দেখো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল কত 1 মাইনাস 1/16, তাহলে ভি ইকুয়াল কত, এই যে রুট দিবা একটা, কারণ আমি একেবারে এক লাইনে করে ফেলতেছি। সো সি স্কোয়ার প্রথমে এদিকে যাবে, রুট হইলে এটা সি হয়ে যাবে, সি। আর এখানে কি অবশিষ্ট থাকবে 1 মাইনাস 1/16 ইন্টু সি, ঠিক আছে? সো এই যে এই ভ্যালুটা ক্যালকুলেট করো, তখন তুমি এখানে সি এর মান কত বসাবা, 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করো, তোমার রেজাল্ট অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস 1/16 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 7 8। ওকে, 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 2.90 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। অপশনগুলো দেখে তোমার মাথা নষ্ট লাগবে, কেন জানো? কারণ দেখো অপশনগুলোতে তোমার এমনভাবে অপশনগুলো এখানের মধ্যে অর্গানাইজ করা আছে, তোমার সবগুলো অ্যান্সার মনে হবে, ঠিক আছে? কারণ দেখো যেটা 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সেটাকে তুমি কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লিখতে পারো না? 2.9 ইজ নিয়ারলি অ্যাবাউট 3 লিখতে পারো, তাহলে এটাও তোমার অ্যান্সার মনে হবে। 2.9 আবার 2.99 মানে কাছাকাছি, তাও এটাও অ্যান্সার মনে হবে। 2.90 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা তো অ্যান্সারই। 2.92 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সবগুলো কিন্তু কাছাকাছি, আলটিমেটলি সবগুলোই অ্যান্সার। কিন্তু এই ধরনের অপশন যখন দিয়ে পাজল করবে তোমাকে, তুমি জাস্ট ক্যালকুলেটরের দিকে তাকাবা, 9-এর পরে যে ডিজিটটা আছে ওই ডিজিটটাই ক্লিক করবা, দ্যাট ইজ ইউর অ্যান্সার। তো ওইভাবে চিন্তা করলে আমাদের অপশন বিটাই হলো কারেক্ট অ্যান্সার, সরি অপশন সি, অপশন সিটাই হলো কারেক্ট অ্যান্সার, 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কত? 2.9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। সবার ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? হোপফুলি অল অফ ইউ আর ক্লিয়ার। আচ্ছা দেখো আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, ফোটনের ধর্মগুলা এখানে দেওয়া আছে। ফোটনের ধর্মগুলা কি কি? একটা বহুপদী সমাপ্তি সূচক কোয়েশ্চেন এটা, তাই না? এটা হচ্ছে একটা বহুপদী সমাপ্তি সূচক কোয়েশ্চেন। ফোটনের কি স্থির ভরবেগ আছে, নির্দিষ্ট ভরবেগ আছে, চার্জবিহীন, কোনটা সঠিক বলো? এটা একটু সবাই অ্যান্সার করো তো। ফোটনের ধর্মের মধ্যে কি কি বলছে? স্থির ভরবেগ আছে, নির্দিষ্ট ভরবেগ আছে, চার্জবিহীন, কোনটা সঠিক সবাই একটু কমেন্টে জানাও। ফোটনের ধর্মের ক্ষেত্রে কোনটা সঠিক সবাই একটু কমেন্টে জানাও। ফোটনের কি স্থির ভরবেগ নাকি নির্দিষ্ট ভরবেগ নাকি চার্জবিহীন বলো? সবাই 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 একটু, যারা যারা ক্লাস করতেছো সবাই একটু রেসপন্স করবা। ওকে, সবাই একটু রেসপন্স করবা। স্যার পরে আবার লাইভ কখন? আগে এই লাইভটা করো, পরের লাইভটা রুটিনের মধ্যে তোমরা পেয়ে যাবা পরের লাইভটা কবে, ঠিক আছে? ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 3টাই। মানে ফোটনের ভর না থাকতে পারে কিন্তু ভরবেগ আছে, স্থির ফোটনের ভরবেগটা নির্দিষ্ট, ফোটনের কোনো চার্জ নাই। তাহলে 3টাই সঠিক। যারা যারা এ বলছে সবাই ধরা গেছে, কারণ ফোটনের চার্জ আছে। কি ফোটনের কি কোনো চার্জ আছে বলো তো? ফোটনের কোনো চার্জ আছে? ফোটনের কোনো চার্জ নাই। ওকে, অল রাইট। দেখো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য দেখো, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত বলো? এই যে আমি বলার পরে এরপর কারেক্ট আনসার দিচ্ছে সবাই, ভেরি গুড। দেখো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা ইকুয়াল ই বাই পি, ল্যামডা ইকুয়াল এইচ বাই পি, ল্যামডা ইকুয়াল এইচ বাই এম নট সি, ল্যামডা ইকুয়াল এইচ বাই এম নট সি স্কোয়ার। কোনটা? ডি ব্রগলি আসলে কি দিছিল? তরঙ্গ কণা দ্বৈততা, তাই না? তার মানে কি একটা অবজেক্টের অ্যাট এ টাইম তরঙ্গ ধর্মও আছে, অ্যাট এ টাইম কণা ধর্মেও আছে।
সো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আসলে কি পাওয়া যায়? তরঙ্গ কণা দ্বৈততার প্রমাণ পাওয়া যায়। তো এন্ড তরঙ্গ কণা দ্বৈততার প্রমাণটা কি? ল্যামডা ইকুয়াল এইচ বাই পি। ল্যামডা ইকুয়াল কত? এইচ বাই পি, যেখানে ল্যামডা হচ্ছে একটা বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য। তো ল্যামডা হচ্ছে কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর পি হলো কি? পি হলো হচ্ছে ভরবেগ। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর পি হচ্ছে কি? পি হচ্ছে ভরবেগ। সো তরঙ্গ দৈর্ঘ্য একটা কণার কেমন ধর্ম? এটা হচ্ছে তরঙ্গ ধর্ম বা ওয়েভ প্রপার্টি। ওয়েভ প্রপার্টি। আর ভরবেগ হচ্ছে আমার কেমন প্রপার্টি? পার্টিকেল প্রপার্টি, মানে কণা ধর্ম। একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম। সো এই যে ল্যামডা ইকুয়াল এইচ বাই পি, এটাকে কি বলে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে। এটাকে কি বলে? এইটাকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে। ল্যামডা ইকুয়াল এইচ বাই পি কে কি বলে? ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার সবার? হোপফুলি অল অফ ইউ আর ক্লিয়ার। তৃপ্তি সরকার, অধরা, রুমিসা অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো, গুড। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। অলরাইট, দেখো নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয় না? ঠিক আছে, ফটো ইলেকট্রন নির্গত হয় না এমন একটা ধাতু আছে, যেটা তোমাদের জানতে হবে যে কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয় না। সিজিয়াম। সিজিয়াম থেকে কিন্তু ফটো ইলেকট্রন নির্গত হয়। দেখি এটা কে কে বলতে পারে, আমি বলবো না। পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম। বলো তো কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয় না? গ্রুপ 1 এর যেগুলা ধাতু বা গ্রুপ 2 এর যেগুলা ধাতু, আচ্ছা আমি আর না বলি, ঠিক আছে, আমি হিন্টস দিলে পেরে যাবা। দেখি তোমরা নিজেরাই বলো, দেখি পারো কিনা। ফটো ইলেকট্রন নির্গত হওয়ার জন্য প্রথমত শক্তিশালী ধাতু হইতে হবে, তার মধ্যে যথোপযুক্ত কম্পাঙ্কের আলো পড়তে হবে। সো আলোক তড়িৎ ক্রিয়া কখন হয়? যথোপযুক্ত কম্পাঙ্কের আলো যখন কোনো একটা ধাতব পৃষ্ঠের মধ্যে পড়ে, তখন ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। অ্যান্ড ইলেকট্রন নির্গত হওয়ার পরে কি স্টার্ট হয়? ফটো ইলেকট্রিক এফেক্ট শুরু হয়, ফটো প্রবাহ শুরু হয়। ঠিক আছে, তাকেই বলে কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো বলো কে? অ্যালুমিনিয়াম। ভেরি গুড। সো কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? অ্যালুমিনিয়াম থেকে আসলে ফটো ইলেকট্রন নির্গত হবে না। অ্যালুমিনিয়াম থেকে ফটো ইলেকট্রন কি হয় না ভাইয়া? অ্যালুমিনিয়াম থেকে ফটো ইলেকট্রন নির্গত হয় না। অলরাইট, আগাই আমরা, সামনের দিকে আগাই। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে, দ্য মোস্ট কমন ফেনোমেনন ইন ফিজিক্স, দ্য মোস্ট ফানি ফেনোমেনন ইন ফিজিক্স। ঠিক আছে, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা তোমরা সবাই জানো। হাইজেনবার্গ কি বলছে? যে কোনো একটা বস্তুর ভরবেগ এবং তার অবস্থান সিমুলটেনাসলি মেজার করা পসিবল না। এটা খুবই প্রিক্যারিয়াস অ্যাক্টিভিটি, মানে আনসার্টেন আর কি। ঠিক আছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। সো এটার মানে হলো তুমি একটা বস্তুর অবস্থান যত অ্যাকিউরেটলি মেজার করবা, তার মোমেন্টাম বা ভরবেগ মেজার করার আনসার্টেনটি বা অনিশ্চয়তা তত বাড়তে থাকবে। মানে একটা তুমি যত নিখুঁতভাবে করবা, অপরটা নিখুঁত না হওয়ার প্রবাবিলিটি বাড়তে থাকবে। তো তুমি যখন ভরবেগকে অনেক প্রপারলি মেজার করবা, তোমার অবস্থানটা অনেক প্রপারলি মেজার করার প্রবণতা ততই কমতে থাকবে। কথা বুঝতে পারছি? মানে একটা তুমি যত কারেক্টলি মাপবা, আরেকটা তত কারেক্টলি মাপতে পারবা না সিমুলটেনাসলি। মানে একটা যত ভালো হবে, আরেকটা ততই খারাপ হবে। ধরো অবস্থান তুমি অনেক প্রপারলি মাপছো, ভরবেগ তত তুমি খারাপভাবে মাপছো। ভরবেগ তুমি অনেক প্রপারলি মাপছো, তখন তুমি খারাপভাবে মাপছো। তার মানে কি? তার মানে হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বলে অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা আছে। তো এটার জন্য তোমার এই যে অবস্থান এবং ভরবেগের জন্য এই কন্ডিশনটা কারেক্ট, ডেল পি আর ডেল ই। ভরবেগ আর শক্তির ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা নাই, কারণ আমরা সবাই জানি ই কে ইজ ইকুয়াল কত? পি স্কোয়ার বাই কত? টোয়াইস এম। ই কে সমান কত? পি স্কোয়ার বাই টোয়াইস এম। তার মানে
তুমি এনার্জি দিয়ে কি মাপতে পারো? এনার্জি দিয়ে তুমি অ্যাকচুয়ালি মোমেন্টাম মাপতে পারো। কাইনেটিক এনার্জি দিয়ে কি মাপতে পারো? কাইনেটিক এনার্জি দিয়ে তুমি মোমেন্টাম আসলে মাপতেই পারো, তাই না? সো তুমি যদি কাইনেটিক এনার্জি দিয়ে মোমেন্টাম মাপতে পারো তাহলে এই দুইটার মধ্যে আসলে কোনো আনসার্টেনটি নাই, কোনো প্রিকারিয়াসনেস নাই। তার মানে আবার এদিকে দেখো ডেল ই ইন্টু ডেল টি, এটাতে কিন্তু আবার আছে শক্তি এবং সময়। তুমি যত প্রপারলি শক্তি মাপবা সময় মাপার অনিশ্চয়তা তত বাড়বে, তুমি যত প্রপারলি সময় মাপবা শক্তি মাপার অনিশ্চয়তা তত বাড়বে। তার মানে কি? তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শক্তি এবং সময় সিমুলটেনিয়াসলি মেজার করা পসিবল না। তাহলে 1 এবং 3 ইজ দ্য রাইট আনসার, অপশন বি। ভেরি গুড, সবাই বুঝছি? সবাই কি বুঝতে পারছি ভাইয়া? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছে কিনা একটু জানাও তো। সবাই কি বুঝতে পারছো? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আগাই, আমরা সামনের দিকে আগাই। চলো, কোনটা বিকিরণ কোয়ান্টা এটা তো বলতে পারা উচিত। কোনটা বিকিরণ কোয়ান্টা বলো তো? বিকিরণ কোয়ান্টা কি? সবাই কমেন্টে জানাও। ফোটন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, বিকিরণ কোয়ান্টাটা কি? কোনটা বিকিরণ কোয়ান্টা? বিকিরণ কোয়ান্টা হলো ফোটন। ফোটন ইজ দ্য বিকিরণ কোয়ান্টা। এই যে অপশন এ, এটা টাইম স্পেন্ড করলাম না। এইচ কি নামে পরিচিত? এইচ কি ডিরাকের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, কম্পটন ধ্রুবক, ডি ব্রগলি ধ্রুবক? এইচ আসলে কি নামে পরিচিত? এইচ পরিচিত প্লাঙ্কের ধ্রুবক। এইচের একটা ভ্যালু আছে 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক নামে পরিচিত। অলরাইট, আগাই, আমরা সামনের দিকে যাই। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি এগুলো হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ নিচেই দেখো দেওয়া আছে এগুলো কোথায় কোথায় আসছে। ঢাকা বোর্ড 2017-তে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট এডমিশনে আসছে 16-17-তে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 17-18-তে এই কোয়েশ্চেনগুলো আসছে। সো ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কি বলছে, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি 6630 অ্যাংস্ট্রম হয় তাহলে এনার্জি কত, শক্তি কত, সেটা আমাদেরকে মেজার করতে বলছে। আবারও বলি, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি 6630, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি 6630 অ্যাংস্ট্রম হয় তাহলে শক্তি কত? তাহলে আমাদের ল্যামডা দেওয়া আছে কত? 6630 অ্যাংস্ট্রম, মানে 6630 ইন্টু 10⁻10 মিটার। আমরা কি করলাম? আমরা অ্যাংস্ট্রম থেকে কোথায় কনভার্ট করলাম? আমরা অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করলাম। এরপরে কি আসে? শক্তি, এনার্জি। তো ই ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে এইচ মিউ, তাই না? আমরা সবাই জানি। সো মিউ মানে ফ্রিকোয়েন্সি, তাহলে ইকুয়াল কত? এইচ ইন্টু সি বাই ল্যামডা। তাহলে তুমি এইচ এর ভ্যালু বসাও। এইচ এর ভ্যালু কত? 6.63 ইন্টু 10⁻34। সি এর মান কত? 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার মান কত? ল্যামডার মান কত বলো তো? ল্যামডার মান হচ্ছে কত? ল্যামডার মান হচ্ছে 6630 ইন্টু 10⁻−10। এই জিনিস, এই বিশাল ক্যালকুলেশন অনেকেই বললে বিশ্বাস করবে না যে এটা ক্যালকুলেটর ছাড়া করা যায়, ইজিলি করা যায়, ঠিক আছে? এন্ড এডমিশনে তোমরা যখন আসবা তখন তোমাদেরকে এইগুলাই ট্রেন করবো যে এগুলো কিভাবে তোমরা ক্যালকুলেটর ছাড়া সলভ করবা। তখন তোমাদের মস্তিষ্কটাই হয়ে যাবে জ্বলন্ত ক্যালকুলেটর, বুঝতে পারছো? সো বাট আপাতত তোমার এই একাডেমিক লাইফে এত প্যারা নেওয়ার দরকার নাই, তুমি নর্মালি শিখো। বাট মানে এইটা এখন ক্যালকুলেশন শেখার সময় না আর কি। বাট তাও যদি তোমরা চিন্তা করো কেউ যে হাতে কলমে ক্যালকুলেশন শিখবা, ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর জানবা, তাহলে 10 মিনিট স্কুলের ক্লাস 1 to 12 ইউটিউব চ্যানেল অথবা এডমিশনের 10 মিনিট স্কুল এডমিশন চ্যানেলে আমার ক্যালকুলেটর সিরিজে 2টা ভিডিও দেওয়া আছে, 3টা ভিডিও দেওয়া আছে। সো এগুলাতে আমি দেখাইছি তোমাদেরকে যে হাতে কলমে কীভাবে ক্যালকুলেট করবা উইদাউট ক্যালকুলেটর। তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে ক্লাসেসগুলো করে নিও। অলরাইট, সো চলো আমরা একটু ক্যালকুলেশন করি। 6.63 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই কত? 6630 মাইনাস 10, ক্যালকুলেট করবো কত? 3 ইন্টু 10⁻19, 3 ইন্টু 10⁻19। তার মানে উত্তর নাই এখানে, এটাই হলো অ্যান্সার। কত? 3 ইন্টু 10⁻19। সো এই যে এখানে কোনো একটা অপশন 3 হবে, এটা হয়তো ভুলে দেয় নাই, এটা হবে 3 ইন্টু কত? 3 ইন্টু 10⁻19। তো বলো কার কার আসছে? যাদের যাদের 3 ইন্টু 10⁻19 আসছে জাস্ট ওয়াই, জাস্ট কমেন্ট ওয়াই। যাদের যাদের 3 ইন্টু 10⁻19 জুল আসছে জাস্ট কমেন্ট ওয়াই, ঠিক আছে? যাদের এটা আসছে তাদের হয়েছে।
ওয়াই লিখো, ওয়াই কমেন্টে ওয়াই লিখে জানাও যে এটা হয়েছে কিনা। সবাই বুঝলে ইয়েস। প্রতিসরণাঙ্কের সূত্র যখন আমি ভৌত আলোক বিজ্ঞান পড়াবো তখন দেখাবো, ঠিক আছে? এখন কোন অধ্যায় পড়াচ্ছেন? আমি এইচএসসি 25। শরীফ মোল্লা, বাবারে তোরা এখনো এই জিনিসগুলা পড়িস নাই, এখনো তোরা সেকেন্ড ইয়ারে উঠিস নাই। সেকেন্ড ইয়ারে এই যে সামনের মাসে উঠবি তখন পড়বি। এটা হচ্ছে মডার্ন ফিজিক্স, সেকেন্ড ইয়ারের অন্যতম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, ঠিক আছে? আগাই, আমরা সামনের দিকে আগাই। ফোটনের ভরবেগ আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে ফোটনের ভরবেগ বের করতে বলছে। বলো কি হবে? ফোটনের ভরবেগ কত? পি ইকুয়াল এইচ বাই ল্যামডা, পি ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, পি ইকুয়াল ল্যামডা বাই এইচ, পি ইকুয়াল রুট ওভার 2 ইভি বাই এম। তাহলে আমরা ফোটনের ভরবেগ মাপবো কোন নীতির মাধ্যমে? ফোটন, এই যে আইনস্টাইন বলে গেছে যে আলো, তরঙ্গ এবং কণা দুইটা প্রপার্টি নিয়েই বের হতে পারে। তার মানে আলোর ওয়েভ প্রপার্টিও আছে, পার্টিকেল প্রপার্টিও আছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিকে ব্যাখ্যা দিয়েছিল ডি ব্রগলি তার তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে, মানে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মাধ্যমে একটা সামঞ্জস্য করছিল। তাহলে ওইটা কি ছিল? যে ল্যামডা ইকুয়াল কত? ল্যামডা ইকুয়াল হচ্ছে এইচ বাই কত? পি, অথবা পি সমান কত? এইচ বাই কত ল্যামডা, পি সমান কত? পি সমান এইচ বাই ল্যামডা, যে কোনো একটা হলেও অ্যান্সার। পি সমান এইচ বাই কত? পি সমান এইচ বাই ল্যামডা ইজ দ্য অ্যান্সার। অলরাইট, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো বহুপদী সমাপ্তি সূচকের মধ্যে। আপেক্ষিক তত্ত্বের সাহায্যে চলমান ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা দ্রুত চলে। চলমান অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্য অপেক্ষা ছোট, গতিশীল কোনো বস্তুর ভর নিশ্চল ভর অপেক্ষা বেশি। সো মাথায় বুদ্ধি থাকলে আর আপেক্ষিকতার সব কনসেপ্ট বুঝে থাকলে তারাই কেবল এই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবা। তোমার এই জন্য মাথায় বুদ্ধি থাকা লাগবে। তো তোমার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলেই তুমি এই জিনিসপাতিগুলো কি করতে পারবা ভাইয়া? সলভ করতে পারবা। শরীফ মোল্লা, আপনার ক্লাস করেছি ভৌত আলোক বিজ্ঞান ইউটিউবে, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ শরীফ মোল্লা। অলরাইট, তো বলো 12 নম্বরের অ্যান্সারটা কি হবে দেখি, কে কে বলতে পারো দেখি। আচ্ছা, তো প্রথমত হচ্ছে আমার প্রথম কনসেপ্ট হচ্ছে টাইম ডাইলেশনের কনসেপ্ট। তো টাইম ডাইলেশনের কনসেপ্টটা নর্মালি আমরা জানি যে যদি কোনো কিছু গতিশীল হয়, গতিশীল কোনো, এখানে বলছে চলমান ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা দ্রুত চলে, চলমান ঘড়ি দ্রুত চলে নাকি ধীরে চলে সেটা আমাদেরকে বুঝতে হবে। সো এই যে প্রথমটা ভুল নাকি ঠিক তোমরা একটু কমেন্টে জানাও। বলছে চলমান ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা দ্রুত চলে, মানে ফাস্ট চলে, এটা কি কারেক্ট? চলমান ঘড়ি নিশ্চল ঘড়ি অপেক্ষা ফাস্ট চলে, এটা কি কারেক্ট না রং? এটা অ্যাকচুয়ালি রং। চলমান ঘড়ি আসলে স্লো চলে, টাইম ডাইলেট হয়, টাইমটা ডিলে হয়, তাই না? তো এটা হচ্ছে রং। চলমান অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্য অপেক্ষা ছোট, এটা কারেক্ট। মানে একটা বিমান চললে এটারে তুমি পিচ্ছি দেখো, সামনাসামনি অনেক বড় দেখো, সোজা কথাই শেষ। গতিশীল কোনো বস্তুর ভর এর নিশ্চল ভর অপেক্ষা বেশি, এটা একটু আগে দেখছি ইলেকট্রন দিয়ে। ইলেকট্রনের রেস্ট মাস ছিল অনেক কম আর ডাইনামিক মাস ছিল অনেক বেশি। তার মানে কি অপশন 2 এবং 3 কারেক্ট। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সো অপশন হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে অপশন 2 এবং 3। অপশন 2 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারলাম কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও ফার্স্ট। সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো ভাইয়া, দ্রুত জানাও, দ্রুত। সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। অল রাইট, ক্লিয়ার, ওকে। এটা একটু দেখো, ফটো ইলেকট্রিক ইফেক্টের খুবই মারাত্মক একটা এমসিকিউ। দেখো কি বলছে, চিত্রে একটা আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা দেখানো হয়েছে। এখানে তাহলে কি দেখানো হয়েছে? এইখানে একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখানো হয়েছে। প্রাথমিক অবস্থায় অ্যামিটারে কোনো পাঠ পাওয়া গেল না। তো প্রাথমিক অবস্থায় যদি অ্যামিটারে কোনো পাঠ পাওয়া না যায়, প্রাথমিক অবস্থায় আমার কারেন্টের ভ্যালুটা কত? প্রাথমিক অবস্থায় আমার কারেন্টের ভ্যালুটা হচ্ছে ভাইয়া 0। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় অ্যামিটারে কোনো পাঠ পাওয়া গেল না। অ্যামিটারে পাঠ পেতে কি করতে হবে? অ্যামিটারে পাঠ পাওয়ার জন্য কি করতে হবে সেই জিনিসটা আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে, তাই না?
সো এখন কথা হচ্ছে অ্যামিটারে পার্ট পাওয়ার জন্য আমাদেরকে তো আসলে আগে কি করতে হবে, ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটাইতে হবে, রাইট? সো কথা হচ্ছে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলতে কি বুঝি? যথোপযুক্ত কম্পাঙ্কের কোনো আলোক রশ্মি যদি কোথায় পড়ে, কোনো ধাতব পৃষ্ঠের মধ্যে পড়ে, তখন ওই ধাতব পৃষ্ঠ থেকে আসলে কি নির্গত হয়? ইলেকট্রন নির্গত হয়। অ্যান্ড ইলেকট্রন নির্গত হইলে তখন আসলে কি হয়? ইলেকট্রন নির্গত হওয়া মানে ইলেকট্রন একটা ম্যাক্সিমাম গতিশক্তি নিয়ে বের হয়, মানে ইলেকট্রন আসলে ডাইনামিক হয়। ইলেকট্রন যখন ডাইনামিক হয় তখন আসলে কারেন্ট ফ্লো হয়, কারণ আমরা সবাই জানি কারেন্টের ফ্লোটাই হচ্ছে কি? ইলেকট্রনের ফ্লো। মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে মিন্স কারেন্ট ফ্লো হবে। তার মানে এই যে এই ফটো ইলেকট্রিক ইফেক্টে যে কারেন্টটা ফ্লো হয়, দ্যাটস কল্ড ফটো কারেন্ট। ঠিক আছে? সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক অবস্থায় অ্যামিটারে কোনো পার্ট পাওয়া গেল না, কিন্তু পার্ট পাওয়ার জন্য কি করতে হবে? সো পার্ট পাওয়ার জন্য আসলে কি করলে পার্ট পাওয়া যায়? তাহলে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স আমরা ফটোইলেকট্রিক ইফেক্ট প্রপারলি ব্যাখ্যা করতে পারি না। ফটোইলেকট্রিক ইফেক্ট প্রপারলি ব্যাখ্যা করতে পারে আইনস্টাইনের মাধ্যমে। তো আইনস্টাইন বলছে যে আমরা সবাই জানি যেহেতু E is equal h mu and এখান থেকে E is proportional to mu, তুমি যতই ফ্রিকোয়েন্সি বাড়াবা, যথোপযুক্ত কম্পাঙ্কের আলো, রিকল ইট, তোমাদেরকে এটার বেসিক ক্লাসে পড়াইছিলাম যে যথোপযুক্ত কম্পাঙ্কের আলো যখন তুমি ফেলবা তখনই কিন্তু ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন ছুটে একটা ম্যাক্সিমাম গতিশক্তি নিয়ে দৌড় মারবে। সো যতক্ষণ না পর্যন্ত তুমি প্রপার একটা ফ্রিকোয়েন্সির আলো তুমি ধাতব পৃষ্ঠের মধ্যে ফেলবা ততক্ষণ কিন্তু ফটো কারেন্ট আসবে না। তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিকোয়েন্সির আলো ফালাইতে হবে, তখন তুমি ফটো কারেন্ট পাবা। কথা ক্লিয়ার? তার মানে কি? তার মানে আমি ফ্রিকোয়েন্সি যত বাড়াবো আমার এনার্জি তত বাড়বে, ফটো কারেন্ট তত স্পিড নিয়ে ফ্লো হবে, ফটো ইলেকট্রন তত স্পিডে বের হবে। তার মানে কি আমার আলোক রশ্মির কম্পাঙ্ক বাড়াইতে হবে। আলোক রশ্মির কি বাড়াইতে হবে বাবা? আলোক রশ্মির কম্পাঙ্ক বাড়াইতে হবে। সো তুমি যদি আলোক রশ্মির কম্পাঙ্ক বাড়াও তাহলে কি হবে? তাহলেই তুমি ফটো কারেন্ট পাবা। অলরাইট, এটা একটু দেখো। আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে প্রবাহ ভার্সেস প্রবাহ, প্রবাহ ভার্সেস সময়, তীব্রতা ভার্সেস বিভব, এইটা দেখি তোমাদের বুদ্ধি থাকলে জাস্ট প্রথমটা অ্যানালাইসিস করে অ্যান্সার দিয়ে দিতে পারবা। এখানে তোমার আর বাকি দুইটা নাও দেখলেও চলবে। প্রথমটা যে অ্যানালাইসিস করতে পারবা সে কিন্তু চাইলেই এটার অ্যান্সারটা বলে দিতে পারো কি হবে আর কি। হ্যাঁ, সো বলো তো দেখি ভাইয়া, এটা কে কে করতে পারবা দেখি। 14 নাম্বার, 3টা গ্রাফ দেওয়া আছে, কোন গ্রাফটা সঠিক? 1 2 2 3, 1 3 1 2 3, কমেন্টে জানাও 14 নম্বরে কোনটা সঠিক, 1 2 1 3 2 3 নাকি 1 2 3? সবাই একটু কমেন্টে জানাও যে কোনটা আসলে কারেক্ট। সবাই 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 ফাস্ট, সবাই একটু ফাস্ট জানাও, ফাস্ট। প্রবাহ মাত্রা ভার্সেস প্রবাহ মাত্রা, তাহলে দেখো প্রথমত কথা হচ্ছে এদিকেও প্রবাহ মাত্রা এদিকেও প্রবাহ মাত্রা। ভাই প্রবাহ মাত্রা ভার্সেস প্রবাহ মাত্রা তো কোনো গ্রাফ হয় না, তো এটা তো কাটা। তো এখানে অপশনে যেহেতু 2টা করে আছে তার মানে বাকি 2টা চোখ মুখ বন্ধ করে ঠিক, তাহলে 2 এবং 3 কারেক্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অলরাইট, ফটো তড়িৎ ক্রিয়ায় আলোর প্রাবল্য আমি বাড়াচ্ছি। প্রাবল্য মানে কি? তীব্রতা বাড়াচ্ছি। তীব্রতা বাড়াচ্ছি মানে কি? আমি এনার্জি বাড়াচ্ছি। ওকে, ফটো তড়িৎ ক্রিয়ায় আমি যদি আলোর প্রাবল্য বাড়াই তাহলে কি বাড়বে বলো তো? আপতিত ফোটনের সংখ্যা বাড়বে, ইলেকট্রনের গতিশক্তি বাড়বে, ফোটনের সংখ্যা অপরিবর্তিত থাকবে, নির্গত ইলেকট্রনের সংখ্যা কমবে। এগুলা সবগুলা হইতেছে আমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন। ওকে, এগুলো সবগুলো হচ্ছে আমার কি কোয়েশ্চেন? থিওরিটিক্যাল কোয়েশ্চেন। যদি কোনো স্টুডেন্ট থিওরি ভালো করে না বুঝো তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলোতে অ্যাপ্রোচ করতে পারবে না। বুঝাইতে পারছি? সেটার জন্য তোমার কি বুঝতে হবে? এটার জন্য তোমার থিওরি প্রপারলি বুঝতে হবে। ঠিক আছে, থিওরি প্রপারলি বুঝতে হবে। বলো, ফটোতড়িৎ ক্রিয়ায় প্রাবল্য বাড়াচ্ছি। প্রাবল্য বাড়ানো মানে কি? এনার্জি বাড়ানো। তুমি যত বেশি এনার্জি বাড়াবা তত কি বাড়বে? অ্যাকচুয়ালি ফোটনের নাম্বারটা বাড়বে, নাম্বার অফ ফোটন বাড়বে। মানে প্রাবল্য বাড়াচ্ছি মানে আমি এনার্জি বাড়াচ্ছি। যত তুমি এনার্জি বাড়াবা তত বেশি ফোটন নির্গত হবে না, তত বেশি ফোটন পড়বে না। তো এনার্জি বাড়াইলে আপতিত ফোটনের আসলে কি বাড়ে? আপতিত ফোটনের সংখ্যা বাড়ে। তোমাদেরকে আলোক তড়িৎ ক্রিয়ার একটা বিখ্যাত ফর্মুলা শিখাই দেই, কাজে দিবে। মনে করো এটা হচ্ছে একটা ধাতব পৃষ্ঠ, এটা মনে করো একটা ধাতব পৃষ্ঠ। সো এখন তুমি কি করলা? তুমি যেটা করলা সেটা হচ্ছে এই ধাতব পৃষ্ঠের মধ্যে, একটা ধাতব পৃষ্ঠের মধ্যে ধাতব বন্ধনে কে যুক্ত থাকে বলো তো?
একটা ধাতব পৃষ্ঠের মধ্যে ধাতব বন্ধনে ইলেকট্রন যুক্ত থাকে, তাই না? একটা ধাতব পৃষ্ঠের মধ্যে ধাতব বন্ধনে কে যুক্ত থাকে? ইলেকট্রন যুক্ত থাকে। একটা ধাতব পৃষ্ঠের মধ্যে ধাতব বন্ধনে কে যুক্ত থাকে? ইলেকট্রন যুক্ত থাকে। তুমি কি করলা? তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি এই ধাতব পৃষ্ঠের মধ্যে কি ফেললা? যথোপযুক্ত কম্পাঙ্কের আলোক রশ্মি ফেলছো। তো তুমি যে যথোপযুক্ত কম্পাঙ্কের আলোক রশ্মি ফেলছো, ওই যথোপযুক্ত কম্পাঙ্কের আলোক রশ্মির একটা কি আছে? এনার্জি আছে, রাইট? ওই যথোপযুক্ত কম্পাঙ্কের আলোক রশ্মির কি আছে? একটা এনার্জি আছে। তো এই এনার্জিটা কয়টা সেগমেন্টে ব্যয়িত হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সব সময় মাথায় রাখবা, এই যে আমি একটা এটা আমি এখানে মেনশন করে দিই, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? যথোপযুক্ত কম্পাঙ্কের আলো, যথোপযুক্ত কম্পাঙ্কের আলো, যথোপযুক্ত কম্পাঙ্কের আলো, ঠিক আছে? সো তুমি যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, একটা প্রপার ফ্রিকোয়েন্সির এনার্জি, তুমি যখন এনার্জির আলো তুমি যখন একটা ধাতব পৃষ্ঠের মধ্যে ফেলছো, তখন কি হয়েছে? এই এনার্জিটা আসলে দুইটা সেগমেন্টে ব্যয়িত হয়। একটা সেগমেন্ট যেটা করে, এই যে এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটাকে আগে ধাতব পৃষ্ঠের বন্ধন মুক্ত করে। একটা সেগমেন্ট অফ এনার্জি কি করে? ইলেকট্রনটাকে ধাতব পৃষ্ঠ হতে বন্ধন মুক্ত করে। আর একটা সেগমেন্ট ইলেকট্রনকে হাইয়েস্ট একটা ম্যাক্সিমাম একটা কি দেয়? একটা কাইনেটিক এনার্জি দেয়। সো এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা দৌড় দেয়। সো বন্ধন শক্তি, বন্ধন মুক্ত হতে যে কাজটা, সেটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে বন্ধন মুক্ত করতে ফাই, আর একটা হচ্ছে ই কে ম্যাক্স, মানে ইলেকট্রনকে একটা ম্যাক্সিমাম গতিশক্তি দিতে। সো এই ফাইকে কি বলা হয়? এই ফাইকে বলা হয় ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। ফাই আসলে কি? ফাই হচ্ছে কার্যাপেক্ষক বা ওয়ার্কিং ফাংশন। কার্যাপেক্ষক, ফাই হচ্ছে কি? কার্যাপেক্ষক বা ওয়ার্কিং ফাংশন। ফাই হচ্ছে কার্যাপেক্ষক বা কি জিনিস? ওয়ার্কিং ফাংশন। ফাই হলো কার্যাপেক্ষক বা ওয়ার্কিং ফাংশন, ঠিক আছে? ফাই হচ্ছে কার্যাপেক্ষক বা ওয়ার্কিং ফাংশন। এই ফাই এর একটা ভ্যালু আছে, ফাই ইকুয়াল কত? এইচ ইন্টু এফ নট। এফ নট জিনিসটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। এফ নট হলো বেসিক্যালি সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এখানে বেসিকগুলোও ক্লিয়ার করে দিচ্ছি। এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। এফ নট হচ্ছে কি? সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। সো হোয়াট ইজ সূচন কম্পাঙ্ক, হোয়াট ইজ ছেদন কম্পাঙ্ক? সো এই যে দেখো, এফ নট হচ্ছে কি? সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক। সো সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক জিনিসটা আসলে কি? তো কথা হচ্ছে, তুমি যখন এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বন্ধন মুক্ত করবা, মানে ইলেকট্রনকে গতিশক্তি দেওয়ার জন্য না, সূচন কম্পাঙ্ক ইলেকট্রন কখনো গতিশক্তি পায় না, বাট ধাতব পৃষ্ঠ থেকে ছুটানোর জন্য একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির দরকার হয়। সো যে মিনিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে, যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি একটা ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে ছুটাবা, সেটাই হলো কি? সেটাই হলো সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক এফ নট। সো এটাই হলো আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার ইকুয়েশন। তুমি চাইলে এখানে ভ্যালুগুলো বসাইতে পারো, যে এইচ এফ ইকুয়াল এইচ এফ বা এইচ মিউ আর কি, ইকুয়াল এইচ এফ নট প্লাস ই কে ম্যাক্স। এই কনসেপ্টটা বা থিওরিগুলো ক্লিয়ার? এই কনসেপ্টটা বা থিওরিগুলো ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হলে ইয়েস। এই কনসেপ্টটা বা থিওরিগুলো ক্লিয়ার সবার? এই কনসেপ্টটা বা থিওরিটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই বুঝলে ইয়েস। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, পরীক্ষায় যেহেতু আসবে, সিকিউতেও আসবে, সো এই কারণে পড়াই দিলাম আমি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেহেতু তোমাদের সিকিউতেও আসবে তাই পড়াই দিলাম আর কি। ওকে, সবার একটু লিখা হলে ডান লিখো। ওকে, সবার লিখা হলে একটু ডান লিখবা, ঠিক আছে? সবার লিখা হলে একটু ডান লিখো, সবার লিখা হলে একটু ডান লিখো। অল রাইট, ওকে। কোন কণার বিনিময়ে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? প্রোটন, বোসন, ফোটন, গুয়ন। কোনটা? কোন কণার বিনিময়ে, মানে
আমরা জানি মৌলিক বল কয় প্রকার, আমরা নর্মালি জানি মৌলিক বল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে তোমার কি বল, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে কি তাড়িৎ-চৌম্বক বল। সো কোন কণার বিনিময়ের ফলে তাড়িৎ-চৌম্বক বল কার্যকর হয় সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? কোন কণার বিনিময়ের ফলে তাড়িৎ-চৌম্বক বল কার্যকর হয় সেটা আমরা এখন দেখব। তো দেখো, কোন কণার বিনিময়ে তাড়িৎ-চৌম্বক বল কার্যকর হয়? প্রোটন, বোসন, ফোটন, গুয়ন, কোনটা? কোন কণার বিনিময়ে তাড়িৎ-চৌম্বক বল কার্যকর হয় বলো তো? কোন কণার বিনিময়ে তাড়িৎ-চৌম্বক বল কার্যকর হয়? সো কারেক্ট আনসার ইজ তাড়িৎ-চৌম্বক বল কার্যকর হয় ফোটন, সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসে সেই কণার বিনিময়ে। অ্যান্সার হচ্ছে ফোটন। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলো, ফটোতড়িৎ ক্রিয়া একটা তাৎক্ষণিক ঘটনা, তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, বিভিন্ন পদার্থের সূচন কম্পাঙ্ক বিভিন্ন। সূচন কম্পাঙ্ক বুঝাইছি কিন্তু আমি একটু আগে যে কনসেপ্টটা বুঝাইছি, কেন বুঝাইছি জানো? কারণ ওই কনসেপ্টটা দিয়ে সামনে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন পাবা, সো সেই কারণে বুঝাইছি। বলো, ফটোতড়িৎ ক্রিয়া একটা তাৎক্ষণিক ঘটনা, তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না, বিভিন্ন পদার্থের সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়। হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মাধ্যমে তোমরা জানাও যে কোনটা আসলে সঠিক, কোনটা আসলে সঠিক, কমেন্টের মধ্যে জানাও, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ কারেক্ট, টেল মি থ্রু দ্য কমেন্ট। তো কথা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া একটা তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক ঘটনার মানে কি? তাৎক্ষণিক ঘটনার মানে হচ্ছে ধাতব পৃষ্ঠে আলো পড়বে আর সাথে সাথে ইলেকট্রন নির্গত হবে, এটার মধ্যে কোনো কাল বিলম্ব নাই। কাল বিলম্ব না হলেই তাৎক্ষণিক ঘটনা। সো এটা কারেক্ট কিন্তু, ঠিক আছে? এটা কারেক্ট। তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। আমরা ফটোতড়িৎ ক্রিয়ার ইকুয়েশন, এই ইকুয়েশন যখন দেখছি, ইকুয়াল phi plus Ekmx, is there anything that related to temperature? No. এখানে এমন কোনো প্যারামিটার নাই যেটা টেম্পারেচার দ্বারা কি ডিফাইন্ড। সো এখানে যেহেতু এমন কোনো প্যারামিটার নাই যেটা টেম্পারেচার দ্বারা ডিফাইন্ড, দ্যাট মিনস photoelectric effect doesn't affected by temperature. photoelectric ক্রিয়া তাপমাত্রা দ্বারা কি হয় না? প্রভাবিত হয় না। অলরাইট, তাহলে এটাও কারেক্ট। বিভিন্ন পদার্থের সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়, এটার মানে কি? হোয়াট ডাজ ইট মিন? বিভিন্ন পদার্থের সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়, এটার মানে হলো কি? মনে করো কপার, তো একটা কপারের ধাতুতে, কপারের একটা মেটালে, কপারের একটা স্ল্যাবের মধ্যে যে ফ্রিকোয়েন্সির আলো ফেললে কপারের ইলেকট্রন নির্গত হবে, এটা অ্যালুমিনিয়ামের স্ল্যাবের মধ্যে সেম ফ্রিকোয়েন্সির আলো ফেললে কি নির্গত হবে ইলেকট্রন? মেবি নট, মেবি নট। কারণ কপারের মধ্যে ইলেকট্রনের ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন অ্যান্ড অ্যালুমিনিয়ামের মধ্যে ইলেকট্রনের ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন ইজ নট দ্য সেম। সো যেহেতু কপার ইজ কপার, অ্যালুমিনিয়াম ইজ অ্যালুমিনিয়াম, অ্যান্ড অলসো এনি আদার মেটাল ইজ এনি আদার মেটাল, সবগুলোর ক্ষেত্রে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনগুলো ডিফারেন্ট। তো তুমি এটা কখনো চিন্তা করতে পারবা না যে তুমি একই কম্পাঙ্কের আলো ফালাইয়ে সবগুলা ধাতু, বিভিন্ন ধাতু থেকে বিভিন্ন ইলেকট্রন নির্গত করতে পারবা। নেভার, সম্ভব না এটা। তার মানে আমাদের বিভিন্ন পদার্থের আলোর, মানে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কি ফালাইতে হবে? সূচন কম্পাঙ্কের আলো ফালাইতে হবে। তার মানে আমার এটাও কারেক্ট, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়। তার মানে আমার আসলে তিনটাই কারেক্ট। তাহলে অপশন এ, বি, সি তিনটাই আমার কি কারেক্ট, ঠিক আছে? চিন্তা করতে হবে। তো আমি এইসব জিনিসের বেলায় আমি একটু তোমাদেরকে সিগন্যাল দেই। সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে এমন যে মানে একটু সতর্ক করলাম আর কি। সতর্ক করার রিজনটা হলো এটাই যে তোমরা অনেকেই যেটা করো, অনেকেই যেটা করো সেটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনগুলা চিন্তা ভাবনা না করে অ্যাপ্রোচ করে ফেলা। মানে তুমি চিন্তা করো যে কি, আচ্ছা ঠিক আছে, ও মনে হয় এটা হবে, আচ্ছা এটা হইতে পারে, নাও হইতে পারে, আন্তাজে। মানে তুমি তখন এমসিকিউ তাকাতে গেলে তখন তোমার নার্ভটা আর কি কন্ট্রোল থাকে না। তখন তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি চিন্তা করো যে কি, যে আচ্ছা এটা মানে থিওরির সাথে কানেক্ট করো না, সোজা কথাই শেষ। তুমি যে থিওরি পড়ে আসো তুমি কিন্তু এগুলো জানো, কিন্তু কানেক্ট করতে পারো না।
কানেক্ট করতে তোমাদের প্রবলেম ফেস হয়, থিওরিগুলো তোমরা কানেক্টেড করো না। মানে তুমি যে বইয়ের মধ্যে থিওরিটা পড়ছো এটার সাথে তুমি পরীক্ষার হলে গিয়ে আর কানেকশনটা খুঁজে পাও না, এই কারণে বহুপদী সমাপ্তি সূচক তোমরা ম্যাক্সিমামই ভুল করো। সো সেজন্য আমি বলবো বহুপদী সমাপ্তি সূচকগুলো অ্যান্সার করার ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখবা, মাথা ঠান্ডা রেখে লাইনগুলো পড়বা, কি বলছে লাইনগুলো পড়ে মানে লাইনগুলো ধাম 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 পড়ে কিন্তু অ্যান্সার করিও না, এত তাড়াহুড়ার দরকার নাই তোমার পরীক্ষায়। তুমি প্রত্যেকটা এমসিকিউর পেছনে 1 মিনিট করে সময় পাবা, 1 মিনিট সময় কিন্তু লাগে না। তুমি যখন আরো বড় হবা, যখন তুমি যখন মেডিকেলের 60 মিনিট যখন 100টা কোয়েশ্চেন দাগাবা, তখন তুমি পার কোয়েশ্চেন কিন্তু 1 মিনিট করে পাচ্ছ না, কিন্তু এইচএসসিতে তুমি পাচ্ছ ভাইয়া, ঠিক আছে। আর একটা সত্যি কথা হলো, তোমার মনে করো 25টার মধ্যে ধরো 20টা কমন আসছে, 15টা মনে করো কমন আসছে, মানে 15টা তুমি এক চান্সেই দাগাই ফেলছো। ওই 15টা দাগাইতে তোমার টাইম কত লাগবে জানো? হায়েস্ট 3 মিনিট। 3 মিনিটের বেশি লাগবে না, 4 মিনিট 5 মিনিট, 5 মিনিটের বেশি লাগার কথাই না। তুমি যদি খুব বেশি উচ্চ মার্গীয় লেভেলের বোকা না হও তাহলে তোমার 5 মিনিট লাগবে না। যেগুলো তোমার কমন আসছে, 15টা কোয়েশ্চেন যদি কমন আসে তোমার, ওই 15 কোয়েশ্চেন জাস্ট বৃত্ত ভরাট করতে ইউ জাস্ট নিড 5 মিনিট। তাহলে বাকি আরও কত মিনিট থাকে? 20 মিনিট থাকে। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে তোমার 1 মিনিট লাগতে পারে হায়েস্ট। সো যেগুলো তুমি পাবা 4-5টা কোয়েশ্চেন পাবো যেগুলো তোমার কমন আসে নাই, তো এগুলো তুমি কী করবা? একটু চিন্তা করবা ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রেখে কনসেপ্টগুলোর সাথে লাইনগুলোর সাথে তোমার মাথার মধ্যে যে কনসেপ্ট আছে কনসেপ্টগুলো মিলাবা, তখন দেখবা লাইফ গেটস মোর ইজিয়ার। অলরাইট, আগাই। 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা তড়িৎ চুম্বকের শক্তি কত? ভাই এটাও সিম্পল, 1 অ্যাংস্ট্রম মানে কত? 1 × 10⁻10 মিটার। তাহলে ই ইকুয়াল কত? ই ইকুয়াল এইচ মিউ, তাহলে এটা হচ্ছে ল্যামডার মান। এইচ ইন্টু সি বাই কত? ল্যামডা। এইচ এর মান কত? 6.63, 10⁻34। সি এর মান হচ্ছে 3 × 10⁸। ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে 1 × 10⁻10। সো এই ভ্যালুগুলো যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। সো চলো আমরা ক্যালকুলেট করি, তাহলে কত আসে? 6.63, 10⁻34, 3 × 10⁸ ডিভাইডেড বাই কত? 1 × 10⁻10। ক্যালকুলেট করে কত আসে? 1.9 × 10⁻15, 1.9 × 10⁻15 জুল। অপশন কি দেখা যায়? 10⁻15 আছে, এই যে। তাহলে 1.9 ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কত? 2। তাহলে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 2 × 10⁻15 জুল। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? 2 × 10⁻15 জুল। সবার ক্লিয়ার কিনা বলো তো? বুঝছো? এই যে, অলরাইট। এই যে দেখো, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, একদম ডিরেক্টলি ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে তুলে দিছে, খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো সিকিউতেও পাবা। দেখো, কোনো পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক বা ছেদন কম্পাঙ্ক দেওয়া আছে 8 × 10⁻14। এটা 1014 না, পিডিএফে নেমে গেছে, এটা 10⁻14। ওকে, 8 × 10⁻14 হার্টজ। ওই পৃষ্ঠে 2400 অ্যাংস্ট্রমের আলো আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত হবে? তাহলে কোনো পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক 8 × 10⁻14 হার্টজ, ওই পৃষ্ঠে 2400 অ্যাংস্ট্রমের আলো আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত, সেই জিনিসটাই আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, অলরাইট, চলো আমরা দেখি। তাহলে আমাদের কি দেওয়া আছে? F0 দেওয়া, সর্বাধিক গতিশক্তি বের করতে বলছে, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা সবাই জানি কি? আমরা জানি এনার্জি ইকুয়াল ওয়ার্ক ফাংশন প্লাস EK max। সো বেসিক্যালি উই হ্যাভ টু ফিগার আউট দ্য ভ্যালু অফ EK max। আমাদেরকে EK max কত সেটা বের করতে হবে। সো EK max ইকুয়াল কত? EK max, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ইজ ইকুয়াল E - phi। অলরাইট, তো এখন কথা হচ্ছে কি, ই এর মান কত? আমাদের এখানে কি দেওয়া আছে? এই যে ফ্রিকোয়েন্সি মানে ওয়েভলেন্থ দেওয়া আছে, তাহলে ই এর মান বসাইতে পারো তুমি hc/λ, আর ফাই এর মান কি বসাতে পারো? -phi ইকুয়াল কত? hf0। অলরাইট, তো এখন কথা হচ্ছে h তুমি যদি কমন নাও তাহলে c/λ - f0।
এইচ এর ভ্যালুটা বসাও 6.63, 10 ইনভার্স কত 34, সি এর মান কত 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডার মান কত 2400, তাহলে 2400 ইন্টু কত 10 ইনভার্স কত 10, 2400 ইন্টু 10 ইনভার্স 10 মাইনাস এফ নটের ভ্যালু কত সূচন কম্পাঙ্ক, এফ নটের ভ্যালু হচ্ছে 8 ইন্টু 10⁻14, 8 ইন্টু 10⁻14। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলেই তোমার রেজাল্ট চলে আসবে, এই ভ্যালুটা ক্যালকুলেট করলে রেজাল্ট চলে আসবে। অলরাইট, দেখো আমি যদি করি তাহলে আমার কি রেজাল্ট আসে, লেটস চেক। আমি এই জিনিসটা যদি সলভ করি তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ায়। তাহলে দেখো আমার কত আসে আমি একটু দেখি। তাহলে দেখো 6.63 ইন্টু 10 ইনভার্স কত 34, ওকে 6.63 10 ইনভার্স 34 ইন্টু কত আসে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই কত 2400, 10 ইনভার্স 10 মাইনাস কত 8 ইন্টু 10⁻14, 2.98 10 ইনভার্স 19 জুল, 2.98 ইন্টু 10 ইনভার্স কত 19 জুল, 2.98 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, 5 স্টার মার্ক করো। সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারলে ইয়েস, সবাই বুঝতে পারলে ইয়েস। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে ইয়েস। সবার ক্লিয়ার কিনা বলো তো? সবার ক্লিয়ার? সবাই কি বুঝলাম ভাইয়া? সবাই বুঝতে পারছি? সবার ক্লিয়ার? লিখে ফেলো, লিখে ফেলো, একটু লিখে ফেলো। আই গেস অল অফ ইউ আর ক্লিয়ার। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, যারা লিখতে পারো না একটু স্ক্রিনশট নিয়ে নিও, দেন আই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। 1 2 3 4 5, হোপফুলি শেষ। মহাকর্ষীয় বলের পাল্লা কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেকেই ভুল করে, বাট বুদ্ধি থাকলে পারবা যে মহাকর্ষীয় বলের পাল্লা কত। ঠিক আছে? সো এই পৃথিবীর সবগুলা বস্তুর মধ্যে কিন্তু আকর্ষণ বিকর্ষণ বল আছে। বিকর্ষণ বল নাই, বাট আকর্ষণ বল আছে। ওকে, অ্যান্ড এই আকর্ষণকে কি বলে? মহাকর্ষ বলে। সো এই পৃথিবীতে থাকা প্রত্যেকটা অবজেক্টের, শুধু পৃথিবী নয়, মহাকর্ষের, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুগণাই এক অপরকে নিজের দিকে আকর্ষণ করে। সেই আকর্ষণটাই হলো মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ, গ্রেভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে? অ্যান্ড সূর্যের সাথে চন্দ্রেরও একটা অ্যাট্রাকশন আছে, পৃথিবীর সাথে চন্দ্রের, পৃথিবীর সাথে সূর্যের, তোমার সাথে আমার, আমাদের সকলের সাথে সকলের একটা অ্যাট্রাকশন আছে। অ্যান্ড এই অ্যাট্রাকশনের পাল্লাটা, রেঞ্জটা আসলে অসীম। মানে আমার সাথে সূর্যের অ্যাট্রাকশন আছে মানে বুঝতেছো, আমার তো এই সূর্য কত হাজার হাজার কিলোমিটার দূরে, ঠিক আছে, কত হাজার হাজার আলোকবর্ষ দূরে, বাট আমার সাথে কি আছে? অ্যাট্রাকশন আছে। তার মানে বুঝতেছো এই পাল্লাটা অনেক বেশি। অ্যান্ড যে যা সবার সাথে আকর্ষণ করে তার আকর্ষণ বল আসলে অনেক দুর্বল। ঠিক আছে? সো একটা জিনিস, লাইফ লেসন, ফিজিক্স তোমাকে অনেক সময় লাইফ লেসনও দেয়। যারা সবাইকে আকর্ষণ করে তাদের থেকে দূরে থাকবে, কারণ তাদের আকর্ষণ বলটা দুর্বল। ক্লিয়ার? অলরাইট, আগাই, আমরা সামনের দিকে আগাই। খুবই ইম্পর্টেন্ট আর একটা কোয়েশ্চেন দেখো কি বলেছে। একগুচ্ছ এক্স রশ্মির প্রতিটি ফোটনের কম্পাঙ্ক 3 ইন্টু 10⁻, এটা হবে 10⁻17 হার্টস। উদ্দীপক উল্লেখিত ফোটনের শক্তি কত? শক্তি কত সেটা বের করতে বলছে, তাই না? শক্তি কত সেটা বের করতে বলছে, ফোটনের শক্তি। এটা তো পারা উচিত। ই ইকুয়াল কত? এইচ মিউ। তো এইচ এর ভ্যালু কত? 6.63, 10 ইনভার্স 34। মিউ এর ভ্যালু কত? মিউ কত? মিউ এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁻17, 3 ইন্টু 10⁻17। সো এই জিনিস যদি আমরা ক্যালকুলেট করি, এই জিনিস যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কি আসবে বলতো? 6.63, 10 ইনভার্স 34 ইন্টু কত? 3 ইন্টু 10⁻17। লেটস ক্যালকুলেট। 6.63, 10 ইনভার্স 34 ইন্টু 3 ইন্টু 10⁻17 কত আসে? 1.9 ইন্টু 10⁻16, 1.989 ইন্টু 10 ইনভার্স 16 জুল। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে? অপশন এ। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
আহমেদ বিলাস চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এত দেরিতে কেন আসছিস বিলাস? সবগুলো আমাদের পেইড গ্রুপের স্টুডেন্ট দেখি। আচ্ছা আগাই, আমরা সামনের দিকে আগাই। এটা দেখো, ওই যে সেম কাহিনী, এখানে তোমাকে একটা একটা করে, এটা হলো 10⁻17, এটা নিচে নেমে গেছে 17টা। ফটোতড়িৎ ক্রিয়া, বেগ, এখানে একটা ফটোতড়িৎ ক্রিয়া, এখানে বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর ভরবেগ এগুলা দিছে। বাট এই কোয়েশ্চেনটা আমার কাছে মনে হয় একটু ইরিলেভেন্ট কোয়েশ্চেন, কোনো ডেটা দেওয়া নাই, এনাফ ডেটা দেওয়া নাই, সো আমরা এটা একটু স্কিপ করব। তরঙ্গ ফোটনের শক্তি, এগুলো পড়াইছি, পারবা। এক্স রশ্মিকে আবিষ্কার করে ব্যাকেরেল, এগুলো রঞ্জন, সরি, এটা পারবা। এটা একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডে আসছে, মেডিকেল এডমিশন টেস্টে আসছে, খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো কি বলছে, এস ও এস প্রাইম জড় প্রসঙ্গ কাঠামো, মানে একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস, আর একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস প্রাইম। একটা হচ্ছে মনে করো এস, একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস, আর একটা প্রসঙ্গ কাঠামো হলো ফর এক্সাম্পল এস প্রাইম। একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি এস প্রাইম, ঠিক আছে? সো বলছে কি, এই এস কাঠামোতে আলোর বেগ, এস কাঠামোতে আলোর বেগ মনে করো সি, আর এস প্রাইম কাঠামোতে আলোর বেগ মনে করো সি প্রাইম, ঠিক আছে? একটা কাঠামোতে আলোর বেগ হচ্ছে সি এবং আরেকটা কাঠামোতে আলোর বেগ হচ্ছে সি প্রাইম। আমাকে কোয়েশ্চেন করলো যে এস কাঠামো যদি এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল হয়, মানে এই কাঠামোটার সাপেক্ষে এই কাঠামোটা যদি ভি বেগে কি করে, ট্রাভেল করে, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট? সি প্রাইম ইকুয়াল সি মাইনাস বি, সি প্রাইম ইকুয়াল সি প্লাস বি, সি প্রাইম ইকুয়াল সি, ভি ইকুয়াল সি প্লাস সি প্রাইম, হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট, কমেন্টের মাধ্যমে জানাও তো কারেক্ট অ্যান্সারটা কি হবে। তুমি যদি আইনস্টাইনের কি বুঝো, আপেক্ষিকতা বুঝো, আইনস্টাইনের আপেক্ষিকতা দুইটা বিশেষ থিওরি বুঝো, তাহলে তোমার এই অ্যান্সারটা সলভ করতে পারার কথা। প্রথম থিওরিটা কি ছিল আইনস্টাইনের? প্রথম থিওরিটা ছিল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, আয় হাই অ্যান্সার তো দেখাই ফেলছি, শিট। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা ছিল যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, ঠিক আছে, ম্যাক্সিমামই ভুল অ্যান্সার দিছে, ঠিক আছে, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র মেনে চলবে, ঠিক আছে। এরপরে কি পরের 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 জিনিসটা ছিল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সি একই থাকবে, তার মানে এখানেও যদি সি হয় এখানেও সি হবে, তাহলে দুইটাতে আলোর বেগ সমান, তাহলে সি ইকুয়াল কত, সি প্রাইম। বুঝতে পারছো? অলরাইট, আগে আইনস্টাইনের স্থির ভর শক্তি সমীকরণ কোনটা? স্থির ভর শক্তি সমীকরণ দেখি, এটা বলো তো। 26 নাম্বারটা অ্যান্সার করো সবাই, 26 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো যে আইনস্টাইনের স্থির ভর শক্তি ইকুয়েশন কোনটি? সবাই একটু ফাস্ট অ্যান্সার করো যে আইনস্টাইনের স্থির ভর শক্তির ইকুয়েশন কোনটা? সবাই একটু দ্রুত অ্যান্সার করো যে আইনস্টাইনের স্থির ভর শক্তি সমীকরণ কোনটি? দ্রুত, আইনস্টাইনের স্থির ভর শক্তি সমীকরণ কোনটা? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ওকে? দ্রুত, সবাই একটু অ্যান্সার করো দেখি। কোনটা? এই যে অনেকে বলছে অপশন ডি। আমাকে কি বলছে? স্থির ভর শক্তি, স্থির ভর মানে কি এম নট, তাহলে ইকুয়াল কত, এম নট সি স্কোয়ার। কারেক্ট অ্যান্সার কত? অপশন এ। দেখছো সবাই যে ভুল করছো, সবাই যে জিনিসটা ভুল করছো, সবাই দেখছো কাহিনীটা, কাহিনীটা বুঝতে পারছো যে সবাই তোমরা ভুল করছো? কাহিনীটা বুঝতে পারছো কিনা বলো? আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে স্থির ভর শক্তি। সো স্থির ভর শক্তি মানে কি বাবা? স্থির ভর শক্তি মানে হচ্ছে তোমাকে স্থির ভর দিয়ে ক্যালকুলেট করতে হবে, কিন্তু তুমি কিভাবে ক্যালকুলেট করছো বলো? স্থির ভর শক্তির ইকুয়েশন বলছে মানে তোমাকে কি দিয়ে ক্যালকুলেট করতে হবে?
স্থির ভর দিয়ে ক্যালকুলেট করতে হবে, কিন্তু তুমি স্থির ভর দিয়ে আসলে ক্যালকুলেট করো নাই। ডি হইল না কেন? ডি এটা তো তোমার গতিশীল ভর, এটা তোমার গতিশীল ভর, তোমাকে স্থির ভর শক্তি বলছে না। বুঝতে পারছো কেন হয় নাই? স্থির ভর তো অলওয়েজ এম নট, তো স্থির ভরের শক্তি তুমি কেমনে এমসি স্কোয়ার বলবা? অলরাইট। এ হে, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে, এই ঘটনাকে কি বলে? একটা স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে। ধীরে চলা মানে কি? টাইম বেশি নেওয়া। স্লো চলা মানে কি? টাইম বেশি নেওয়া। ওকে, তো এটা ঘটনাকে বলে কাল দীর্ঘায়ন। এগুলো পারবা। আচ্ছা, এটা বলো তো, কোন বিজ্ঞানী ক্ষুদ্রতম এককের নাম দেয় কোয়ান্টা? এটা তো পারা উচিত, বলো দেখি। কোন বিজ্ঞানী ক্ষুদ্রতম এককের নাম কোয়ান্টা দেয়? কোন বিজ্ঞানী দিছে এটা বলো। ক্ষুদ্রতম এককের নাম যে কোয়ান্টা, এটা কোন বিজ্ঞানী দিছে বলো তো? কোন বিজ্ঞানী ক্ষুদ্রতম এককের নাম দেয় কোয়ান্টা? কোন বিজ্ঞানী? প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়? সো এটা হচ্ছে মাইকেলসন মৌলির পরীক্ষায়। ওকে, মাইকেলসন মৌলির পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। এটা একটু দেখো, বলো এটা দেখি কে কে পারবা দেখি। বহুপদী সমাপ্তি সূচক। ফোটনের ক্ষেত্রে স্থির ভর শূন্য, ফোটনের শক্তি ইকুয়াল এইচ মিউ, ফোটনের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। টেল মি দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারটা সবাই কমেন্টে জানাও। হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মাধ্যমে সবাই জানাও যে কোনটা সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর সবাই কমেন্টে জানাও। যে ফোটনের ক্ষেত্রে ফোটনের স্থির ভর শূন্য, ফোটনের শক্তি E ইজ ইকুয়াল টু এইচ মিউ, ফোটনের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হুইচ ওয়ান ইজ কারেক্ট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মাধ্যমে সবাই জানাও যে কোনটা আসলে সঠিক। কোনটা সঠিক সবাই কমেন্টে জানাও। কোনটা সঠিক সবাই কমেন্টে জানাও। কোনটা সঠিক সবাই একটু কমেন্টে জানাও তো কোনটা সঠিক ভাইয়া। সবাই একটু কমেন্টে জানাও কোনটা সঠিক, সবাই একটু কমেন্টে জানাও। ঠিক আছে, ফোটনের ক্ষেত্রে স্থির ভর শূন্য, ফোটনের শক্তি ইকুয়াল এইচ মিউ, ফোটনের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোনটা সঠিক বলো? কোনটা সঠিক বলো সবাই। ভেরি গুড, তিনটাই আসলে সঠিক, কারণ স্থির ভর শূন্য আমরা সবাই জানি, ফোটনের শক্তি ইকুয়াল এইচ মিউ জানি, ফোটনের বেগ 3 জানি, সঠিক। আচ্ছা, কোনো বস্তু যদি আলোর বেগে গতিশীল হয় স্থির কাঠামোর সাপেক্ষে, তার ভর অসীম হবে, দৈর্ঘ্য অসীম হবে, সময় অসীম হবে। কোনটা সঠিক বলো? আরেকটা টপ নচ কোয়েশ্চেন, বলো তো, কোনো বস্তু যদি আলোর কাছাকাছি ভেলোসিটিতে গতিশীল হয় তাহলে একটা স্থির কাঠামোর সাপেক্ষে তার কোনটা সঠিক? ভর অসীম, দৈর্ঘ্য অসীম, সময় অসীম, কোনটা? সবাই একটু দ্রুত কমেন্টে জানাও তো। কোনো বস্তু যদি আলোর বেগে গতিশীল হয় তাহলে তার ভর অসীম হবে, দৈর্ঘ্য অসীম হবে, সময় অসীম হবে, কোনটা বলো? হুইচ ওয়ান ইজ কারেক্ট? টেল মি থ্রু দ্য কমেন্ট। কমেন্টের মাধ্যমে জানাও যে কোনটা আসলে সঠিক। কোনো বস্তু যদি আলোর বেগে গতিশীল হয় তাহলে স্থির কাঠামোর সাপেক্ষে তার ভর অসীম হবে, দৈর্ঘ্য অসীম হবে, সময় অসীম হবে, কোনটা বলো? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ভর অসীম হবে, রাইট। দৈর্ঘ্য কখনো অসীম হইতে পারে না, সময় অসীম হবে, কারণ দুইটার ক্ষেত্রে একই ফর্মুলা। দেখো, m ইকুয়াল m0 ডিভাইডেড বাই √1 - v² বাই কত? c²। t ইকুয়াল t0 বাই √1 - v² বাই এই দুই ক্ষেত্রে কি হইতে পারে? অসীম হইতে পারে, কারণ এই যে সামথিং বাই, তুমি যদি এটাকে কি করে দাও, এটাকে যদি 1 করে দাও, ঠিক আছে, আলোর বেগে গতিশীল হলে v ইকুয়াল কত? c, তার মানে এটা 1 হবে, নিচের টার্মটা 0 হবে, তার মানে ইনফিনিটি। এটাও কি 0 হবে, তার মানে t0 বাই কত হবে? 0 হবে, তার মানে কি হবে? ইনফিনিটি হবে, কারণ b আর c এর রেশিও সেম হলে নিচের টার্মটা 0, ইনফিনিটি। বাট এই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে l ইকুয়াল l0 √1 - v² বাই c², তাহলে এই টার্মটা 0 হইলে দৈর্ঘ্য কত হবে? 0 হবে, ইনফিনিটি আর হবে না, অসীম হবে না। ঠিক আছে, অসীম হওয়ার কোনো চান্স নাই। 0 হইতে পারে বাট নট অসীম। এই কারণে
1 এবং 3 উইল বি দ্য কারেক্ট আনসার। আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটা আসলে কি? আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণটা কি? আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্ট অফ এনার্জিটা, মানে এই যে ই ইকুয়াল কি হবে, ই ইকুয়াল তোমার কাট যাবে কখন ওয়ার্ক ফাংশন ফাই প্লাস কত ই কে ম্যাক্স, ই ইকুয়াল ফাই প্লাস ই কে ম্যাক্স। ওকে, ই ইকুয়াল কত ফাই প্লাস ই কে ম্যাক্স। সো ই এখানে সরাসরি কোনোটাতে নাই, ই ইকুয়াল আমরা ধরলাম এইচ মিউ। এইচ মিউ দিয়ে কোনো ইকুয়েশন আছে? ইয়েস, পেয়ে গেছি। ফাই সমান কত? ফাই সমান আমরা এই ফাইকে ডাব্লিউ নটও দিতে পারি, কোনো ইস্যু না। ফাইকে আমরা কি দিতে পারি? ডাব্লিউ নটও দিতে পারি। ফাই যে কথা, ডাব্লিউ নট একই কথা। ইকে ম্যাক্স সমান কত? হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে এই যে অপশন সিতেই তোমার সঠিক উত্তরটা লুকায়িত আছে। খুবই কনফিউজিং একটা জিনিসপাতি, এটা ম্যাক্সিমামে ভুল করে, ঠিক আছে? খুবই কনফিউজিং একটা জিনিস, এটা প্রপার নলেজ না থাকলে সলভ করতে পারাটা একটু টাফ, ঠিক আছে? মাথায় রাখবা। সো আমরা মোটামুটি এগুলো পারবো। আমরা চলো ভৌত আলোক বিজ্ঞান একটা সহজ চ্যাপ্টার, আমরা সেই সহজ চ্যাপ্টারেরও কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলি, তাহলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখানে আর বেশি আশা করি নাই, একই জিনিস। সো ইয়া, দ্যাটস ইজি। আমরা ভৌত আলোক বিজ্ঞান দিয়ে ভৌত আলোক বিজ্ঞানের কয়েকটা এমসিকিউ সলভ করি। ওকে, আমরা এখন ভৌত আলোক বিজ্ঞানের কয়েকটা এমসিকিউ সলভ করব। দেখো, দেখি এটা কে কে পারবা। তাড়িৎ চৌম্বক তরঙ্গের বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য কি? এটা একটা আট তরঙ্গ, এটা তড়িৎ চৌম্বক ক্ষেত্র লম্ব তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয়। কোনটা সঠিক বলো তো? তাড়িৎ চুম্বক তরঙ্গ। মনে করো আমি যদি এভাবে চিন্তা করি, আমার তিনটা অক্ষ যদি চিন্তা করি, একটা অক্ষে মনে করো এই যে এইভাবে যাচ্ছে কে, এইভাবে যাচ্ছে মনে করো আমার ইলেকট্রিক ফিল্ড, আরেকটা অক্ষে আমার কে যাচ্ছে, আরেকটা অক্ষে ফর এক্সাম্পল আমার কে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। সো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণে যাচ্ছে। সো এই দুইটার সাথে আবার এই যে লম্বভাবে কে যাবে, এই দুইটার সাথে আমার লম্বভাবে যাবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তার মানে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে একটা আট তরঙ্গ। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। আমরা একটু ওয়েট করি, আজানটা শেষ হোক, তারপর আমরা শুরু করব। ওকে, আমাদের ক্লাস আর 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর 15 মিনিটের মধ্যে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। ভৌত আলোক বিজ্ঞানের এমসিকিউগুলো ভাইয়া কম্পারেটিভলি ইজি, আর তোমাকে এখানে জাস্ট তিনটা সূত্র মনে রাখতে হবে, আর কিছু নাই। তিনটা সূত্র মনে রাখলেই ইটস এনাফ, মোর দেন এনাফ। তোমাকে ভৌত আলোক বিজ্ঞানের জাস্ট তিনটা ফর্মুলা মনে রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। না, আজকে 2 আওয়ার হবে না।
সো দেখো 8 তরঙ্গ, এটা তো কারেক্ট। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র লম্ব, কারেক্ট। তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এটা রং। অ্যাকচুয়ালি মাধ্যমের প্রয়োজন হয় না, আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যম লাগে না, মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে অপশন 1 এবং 2 কারেক্ট। ওকে, নামাজের ব্রেক ভাইয়া, ক্লাস 15 মিনিট পরে শেষ করে দিব, এরপরে নামাজ পড়তে পারবা। ওকে, উত্তর দিলাম তো, আবার কিসের উত্তর চাও? কোনটি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? দৃশ্যমান আলো, গামা রশ্মি, এক্স রশ্মি, আলফা রশ্মি। এই চ্যাপ্টারের এমসিগুলো কম্পারেটিভলি ইজি। আলফা রশ্মি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, গামা রশ্মি, দৃশ্যমান আলো এগুলো হচ্ছে তোমার তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমি নর্মালি বলে দিই, এই চ্যাপ্টারে আমার 3টা ফর্মুলা কাজে লাগবে। এই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষা তো পড়ছো, যে কেন্দ্রীয় চরম থেকে n-তম উজ্জ্বল ডোরার, কেন্দ্রীয় চরম থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? xn ইকুয়াল n ল্যামডা ডি বাই কত? a। কেন্দ্রীয় চরম থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? xn ইকুয়াল n ল্যামডা ডি বাই a। আবার কেন্দ্রীয় চরম থেকে n-তম অনুজ্জ্বল ডোরার দূরত্ব কত? xn ইকুয়াল টুয়াইস n মাইনাস 1 ল্যামডা ডি বাই টুয়াইস a। এই দুটো ফর্মুলা জোর মাথায় রাখবা। এরপর পরপর দুটি উজ্জ্বল বা অনুজ্জ্বলের ডোরা ব্যবধান কত? পরপর দুইটি উজ্জ্বল বা অনুজ্জ্বলের ডোরা ব্যবধান কত? ডেল্টা এক্স ল্যামডা ডি বাই এ। এরপরে হচ্ছে ডোরা প্রস্থ কত? এই যে ডেল্টা এক্স ইকুয়াল কত? ল্যামডা ডি বাই কত? টুয়াইস এ। ঠিক আছে, ল্যামডা ডি বাই কত? টুয়াইস এ। ওকে, সো এটাই হলো আমাদের ভৌত আলোক বিজ্ঞানের মেইন ফর্মুলা। তুমি এমসিকিউ বলো, সিকিউ বলো, এইগুলো থেকে আসবে, ঘুরে ফিরে সব বোর্ডে এইগুলো থেকে, এই 4টা ফর্মুলা দিয়েই ঘুরে ফিরে খেলবে, আর কিছু না। যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ছোট হাতের এটা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এগুলো তো পারবা। তরঙ্গ মুখে দশা পার্থক্য কত? তরঙ্গ মুখ মানে সম দশা সম্পন্ন কণাগুলা যে রাস্তাটা অনুসরণ করে সেটাই হলো কি তরঙ্গ মুখ, মানে একই দিকে যাবে আর কি। সম দশা সম্পন্ন কণাগুলা যে রাস্তাটা অনুসরণ করবে বা সম দশা সম্পন্ন কণাগুলো যে রাস্তায় ট্রাভেল করবে সেটাই হলো কি তরঙ্গ মুখ। সো একটা তরঙ্গ মুখে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য 0, 45, 90, 180 কোনটা? সবাই কমেন্টে জানাও তো কোনটা কারেক্ট, সবাই কমেন্টে জানাও দেখি। তরঙ্গ মুখের মধ্যে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য কত? দেখি কে কে পারবা, কমেন্টে জানাও। তরঙ্গ মুখে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য কত জানাও, কমেন্টে জানাও। তরঙ্গ মুখে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য কত? কে কে বলতে পারবা দেখি, বলো তো ভাইয়া। তরঙ্গ মুখে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য কত? ভেরি গুড, 0 ডিগ্রি। 0 ডিগ্রি দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি। তরঙ্গ মুখে কণাগুলোর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 0 ডিগ্রি। ওকে, অল রাইট, আগাই আমরা সামনের দিকে আগাই। হাইগেনের আলোক তত্ত্বের সাহায্যে কি কি প্রুফ করা যায়? আলোর ব্যতিচার, আলোর সমবর্তন, আলোর প্রতিসরণ, কোনটা?
হাইগেনের যে আলোক তত্ত্ব, হাইগেনের এই আলোক তত্ত্বের সাহায্যে কি কি ব্যাখ্যা করা যায়? ব্যতিচার ব্যাখ্যা করা যায়, সমবর্তন ব্যাখ্যা করা যায়, আলোর প্রতিসরণ ব্যাখ্যা, কোনটা কোনটা কি কি জিনিসপাতি ব্যাখ্যা করা যায় সেটাই আমাদেরকে আসলে জানতে চাইছে। ওকে, সো হাইগেনের যে আলোক তত্ত্ব, ব্যতিচার ব্যাখ্যা করা যায়। ব্যতিচার মানে কি? দুইটা সুসঙ্গত উৎস থেকে নির্গত আলোক রশ্মি যখন একটা আরেকটার উপর পরিপাতিত হয় তখন লব্ধি তরঙ্গের বিস্তার কখনো ম্যাক্সিমাম কখনো মিনিমাম, এটাই হচ্ছে ব্যতিচার। প্রতিসরণ তো ব্যাখ্যা করাই যায়, আলোর তরঙ্গ ধর্ম। সমাবর্তন বা পোলারাইজেশন জিনিসটা কি? যেখানে বহুতলীয় আলোকে একতলীয় আলোতে কনভার্ট করা হয়, ঠিক আছে? সমাবর্তন বা পোলারাইজেশনে কি করা হয়? বহুতলীয় আলোকে একতলীয় আলোতে কনভার্ট করা হয়। সো যেখানে তোমার বহুতলীয় আলোকে আসলে একতলীয় আলোতে কনভার্ট করা হয় সেখানে আসলে আলোক, হাইগেনের যে আলোক তত্ত্ব যেটা দিয়ে তোমার প্রতিসরণ, প্রতিফলন, ব্যতিচার এইগুলার কোনো ফাংশন কিন্তু নাই, মানে আলোক রশ্মি জিওমেট্রিক্যাল ফিজিক্সের কোনো ফাংশন নাই, এর জাস্ট বহুতলীয় আলোটা একতলীয় আলোতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে সমাবর্তন আসলে ব্যাখ্যা করা যায় না। তাহলে 1 আর 3 ব্যাখ্যা করা যায়। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, অপশন সি। ওকে, মাধ্যমের পরিবর্তন হলে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে? তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। সুসঙ্গত আলোক উৎসের ক্ষেত্রে কি উৎস দুইটা ছোট হতে হবে, সমান করা দৈর্ঘ্য নির্গত হবে, দশা পার্থক্য সর্বদা নির্দিষ্ট। দেখে এটা বলো তো কোনটা কারেক্ট? সুসঙ্গত উৎস মানে কি? যে সকল উৎস হতে প্রায় সমান তরঙ্গ দৈর্ঘ্যের, প্রায় সমান কম্পাঙ্কের, একই দশা পার্থক্যের তরঙ্গ দৈর্ঘ্য, একই দশা পার্থক্য রেখে যখন আলো নির্গত হয় তখন তাকেই বলে কি? সুসঙ্গত আলোক উৎস। ঠিক আছে, তখন তাকে কি বলে? তখন তাকে বলে সুসঙ্গত আলোক উৎস। এখন দেখি তোমরা বলো যে সুসঙ্গত আলোক উৎসের ক্ষেত্রে কোনটা সঠিক? উৎস দুইটা ক্ষুদ্র হইতে হবে, সমান করা দৈর্ঘ্যের নির্গত হবে, মানে সমান তরঙ্গ দৈর্ঘ্যের আর কি, তরঙ্গ দৈর্ঘ্যের দশা পার্থক্য নির্দিষ্ট হবে। তিনটাই কারেক্ট, কারণ এগুলো তো সবগুলাই ফিক্স। আমি সুসঙ্গত উৎসের যে সংজ্ঞাটা বললাম এগুলোতেই তো সব কিছুই আছে। ব্যতিচারের শর্ত, উৎস দুটি ক্ষুদ্র হতে হবে, উৎস হতে তরঙ্গ দৈর্ঘ্য সমান তরঙ্গ নির্গত হবে, তরঙ্গ দৈর্ঘ্যের দশা পার্থক্য নির্দিষ্ট হবে। তাহলে এটার ক্ষেত্রে কি 1 আর 2 কারেক্ট, কারণ ব্যতিচারে আসলে দশা পার্থক্য সবসময় একই হয় না। কারণ দেখো, মনে করো এই যে এরকম একটা তরঙ্গ গেল, আর একটা তরঙ্গ এই যে এইভাবে পরিবাহিত হলো, তাহলে সবসময় দশা পার্থক্য সেম থাকে না। কখনো কখনো সর্বোচ্চ হবে লব্ধি তরঙ্গের বিস্তার, কখনো কখনো 0 হবে। সেম দশা পার্থক্য নির্দিষ্ট সবসময় থাকে না। সো 1 আর 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখো, ইয়ং এর পরীক্ষায় চির হতে 1 মিটার দূরে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ এত, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল ডি এর মান দেওয়া আছে, আর এর প্রস্থ মানে ডেল্টা এক্স দেওয়া আছে কত? 0.5 মিলিমিটার। এটাকে মিটারে কনভার্ট করলে 0.5 ইন্টু 10⁻³ মিটার। চির দুইটার মধ্যে দূরত্ব মানে এ দেওয়া আছে, এই কত দেওয়া আছে? 0.2 মিলিমিটার, তার মানে 0.2 ইন্টু 10⁻³ মিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে কি করতে বলছে? আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান কত, ল্যামডা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। ল্যামডা কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। তো এখন কথা হচ্ছে, আমরা সবাই জানি ডেল্টা এক্স ইকুয়াল কত? ডেল্টা এক্স ইকুয়াল কত? ল্যামডা ডি বাই 2a, তাই না? ল্যামডার মান আমাদের কি বের করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কত বের করতে, তাহলে ল্যামডা ইকুয়াল কত? 2a ডেল্টা এক্স বাই কত? ক্যাপিটাল ডি। 2a ডেল্টা এক্স বাই ক্যাপিটাল ডি। তাহলে 2a এর মান কত? 2 ইন্টু 0.2 ইন্টু 10⁻³ ইন্টু ডেল্টা এক্স এর মান কত? 0.5 ইন্টু 10⁻³ 0.5 ইন্টু 10⁻³ 0.5 ইন্টু কত? 10⁻³ ডিভাইডেড বাই ডি কত? ডি হচ্ছে 1 মিটার। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে যা আসবে তাই হলো আমাদের অ্যান্সার। সো লেটস ক্যালকুলেট 2 ইন্টু কত? 0.2 10⁻³ ইন্টু 0.5 ইন্টু 10⁻³ ভাগ 1, তাহলে কত? 2 ইন্টু 10⁻7। এখানে অপশন আসলে সিটাই কারেক্ট অ্যান্সার, 2 ইন্টু 10⁻7 হবে আর কি। ঠিক আছে, সিটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 2 ইন্টু 10⁻7 হবে। 2 ইন্টু 10⁻7 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? 2 ইন্টু 10⁻7 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা জানাও তো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার? ওকে,
আগাই। টমাস ইয়ং দ্বিচির পরীক্ষার মাধ্যমে কি প্রদর্শন করে? সমাবর্তন, ব্যতিচার, প্রতিসরণ, বিচ্ছুরণ। কোনটা? ইয়ং তার দ্বিচির পরীক্ষার মাধ্যমে কোনটা প্রদর্শন করছে? সমাবর্তন, ব্যতিচার, প্রতিসরণ নাকি বিচ্ছুরণ? কোনটা? ব্যতিচার। কারেক্ট অ্যান্সার হলো ব্যতিচার। দুইটা সুসংগত একবর্ণী গঠনমূলক ব্যতিচার, একবর্ণী আলো, দুইটা সুসংগত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের দশা পার্থক্য। সো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্যের কন্ডিশনটা বুঝতে হবে। দেখো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য সমান 2n পাই। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কি? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য হচ্ছে 2n পাই। সো ইফ n ইকুয়াল 1 দেন এখানে বসাও, তাহলে তখন কি হবে? টুয়াইস পাই। তাহলে কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হলো অপশন সি, টুয়াইস পাই। কারেক্ট অ্যান্সার কত? অপশন সি, টুয়াইস পাই। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট। সবার ক্লিয়ার কিনা একটু বলো। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত? 2n পাই। ইফ n ইকুয়াল 1 2 পাই, n ইকুয়াল 2 হইলে 4 পাই, n ইকুয়াল 3 হইলে 6 পাই। মানে পাই এর কি, n এর কি, টুয়াইস পাই গুণিতক আর কি। ঠিক আছে, n এর মান হলে টুয়াইস পাই। ক্লিয়ার সবার? সবাই বুঝছি? সবাই বুঝতে পারলে ইয়েস। সবাই বুঝছি কিনা বলো তো? সবাই কি বুঝতে পারছো? সবার ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছি? সবাই বুঝছি কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবাই বুঝছি কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছি কিনা একটু জানাও দ্রুত। সবাই বুঝছো না? বুঝতে পারছো সবাই? সবার ক্লিয়ার? ওকে, অলরাইট, ক্লিয়ার। এই যে চিত্রে প্রদর্শিত ঘটনাকে কি বলে? এই যে ঘটনাটা দেখালাম, এটাকে কি বলে? বহুতলীয় আলো। এটা হচ্ছে বহুতলীয় আলো। বহুতলীয় আলো। এটা হচ্ছে পোলারাইজার বা পোলারাইজিং ফিল্টার। পোলারাইজিং ফিল্টার, বহুতলীয় আলো, পোলারাইজিং ফিল্টার। আর এটা কি? এটা হচ্ছে এক তলীয় আলো। একটা বহুতলীয় আলোকে যখন পোলারাইজিং ফিল্টারের মধ্যে দিলা তখন সেটা একতলীয় আলোতে কনভার্ট হলো। হোয়াট ডাজ ইট কল? এটাকে কি বলে? এটাকে বলে সমবর্তন। ওকে, সমবর্তন। এইগুলা ভাইয়া পারবা? দুইটা বিন্দু দশা পার্থক্য আমরা সবাই জানি। দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে দশা পার্থক্য পথ পার্থক্যের উপর নির্ভর করে, এটা কারেক্ট। তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে এটাও কারেক্ট। তরঙ্গ বেগের উপর নির্ভর করে, এটা কি কারেক্ট? মানে আসলেই কি এখানে তরঙ্গ বেগের উপরের কোনো নির্ভরশীলতা আছে? তোমরা একটু কমেন্টে জানাও তো। এখানে আসলেই কি তরঙ্গ বেগের উপরের কোনো নির্ভরশীলতা আছে? নাই। যেহেতু এখানে তরঙ্গ বেগের উপরে ডিপেন্ড করার কোনো নির্ভরশীলতা নাই, দ্যাট মিনস আমাদের দ্যাট ইজ নট কারেক্ট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি কি? কারেক্ট অ্যান্সার হলো অপশন এ, 1 এবং 2 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 এবং 2। সো দ্যাটস অল, আজকের ক্লাসটা এইটুকুই। আমরা ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ওয়ান শট এমসিকিউ শেষ করলাম। মানে এই টাইপের এমসিকিউই আসবে, এগুলো বাসার মধ্যে একটু প্র্যাকটিস করে নিবা, এনাফ। ঠিক আছে? সো আজকের ক্লাসটা হোপফুলি তোমরা যারা যারা কোর্স শুরু থেকে ছিলা
সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। অ্যান্ড আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা ক্লাস ফিডব্যাক ফর্মে জানাই দিবা। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, কারণ এইচএসসির কিন্তু আর বেশি দিন বাকি নাই। আমি 10 MS এসএসসি অ্যান্ড এইচএসসি স্টুডেন্ট গ্রুপ এবং তোমাদের এই গ্রুপটাই কি দিচ্ছি, ডেলি তোমাদের ফিজিক্সের মানে রেগুলার বেসিসে দিচ্ছি সাজেশনগুলো, চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। সো এইগুলো একটু ঠিকঠাক মতো পড়বা। অ্যান্ড এইচএসসি 24 এসএমপিতে দ্যাট ইজ মাই ফাইনাল লাস্ট ক্লাস ইন, এটা ফ্রি ক্লাস তো, সো বেসিক্যালি লাস্ট ক্লাসও বলা যায় না, কারণ এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস নিয়ে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। কথা হাফেজ সবাইকে।